এভাবে ভাইয়া আমার সঙ্গে শারীরিক করে। করার পরে ভাইয়া আমার খুবই কষ্ট হয় হয় বলতে সকালবেলা দেখি যে মানে পুরা বিছনায় অনেকগুলা ব্লাডের। আমার সামনে যিনি বসে আছেন তার সঙ্গে একটু পরিচিত হচ্ছে। আপনি আপনার নামটা একটু বলুন তো প্রথমে। যে আমার নাম রিয়া। ফাইন। আমার নাম হচ্ছে কিবরিয়া। কিব রিয়া। ওকে, আমার নামের অর্ধেক আপনি নিয়ে নিয়েছেন। রিয়া নাম হচ্ছে আপনার ডাক নাম, তাই না? পুরো নামটা কি? আসলে ভাই আমি পুরো নামটা বলতে চাচ্ছি না। পুরো নামটা আপনি বলতে চাচ্ছেন না? আচ্ছা, মানে আপনি আপনার গল্পের যদি পুরো নামটা বলেন তাহলে হয়তো বা প্রবলেম হতে পারে, সে কারণে বলতে চাচ্ছেন না। ঠিক আছে। কোথায় জন্মেছেন আপনি? চট্টগ্রাম। বর্তমানে কোথায় থাকছেন, কোন জেলাতে? বর্তমানে ঢাকায় আছি। ঢাকা টালি অফিস ওই জায়গার নাম। টালি অফিস। জি। ফাইন। রিয়া আজকে আমাদের সঙ্গে রয়েছেন। রিয়া, আপনার আনুমানিক বয়স কত? আমি আসলে বয়স জানি না, কিন্তু আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি 25 বলি। 25 বলেন। 25 বছরের রিয়া, যিনি আসলে তার সঠিক বয়সটা জানেন না, জন্মেছিলেন চট্টগ্রামে এবং সে এখন মোহাম্মদপুরের ঢাকার কোন একটা এরিয়াতে আছে। তার জীবনের গল্প আজকে হ্যালো 8920 তে প্রচার করা হচ্ছে। তো শুরু করুন, আপনি শৈশব থেকে শুরু করুন। আমি ভাইয়া শুরু করতে চাই আমার বাবা মার থেকে। আমার বাবার বাড়িও ভোলায়, আমার মায়ের বাড়িও ভোলা। তো আমার বাবা যখন বিয়ে করে ওই ঘরে আমার দুইটা ভাই হয়। দুইটা ভাই হওয়ার পরে আমার আম্মাকে ছেড়ে দেওয়া হয়। তার মানে আপনার বাবার দ্বিতীয় বিয়ে ছিল এটা? জি, দ্বিতীয় বিয়ের ঘরের আমি। দ্বিতীয় বিয়ের ঘরের আপনি? জি। ওকে। তো আমার ওই আম্মা নাকি বাড়িতে ঝগড়াঝাটি হয়, হইলে আমার আম্মাটা মানে দা ছেনি এসব নিয়ে এটিয়ে বের হয়। মানে আমার প্রথম আম্মা। মানে আপনারা কি দুই মা কি একসাথে থাকতেন নাকি পাশাপাশি? না, আমার ওই আম্মা ছেড়ে দেওয়ার পরে লাস্টে আমার আম্মাকে বিয়ে করা হয়েছে। আমি যতটুকু বুঝলাম যে আপনার বড় মা যিনি ছিলেন তাকে ডিভোর্স দেওয়ার পরে আপনার মাকে বিয়ে করেছিল। তখন ওরা বিচার টিচার বসাইছে, যত খরচ টরচ আমার আব্বা দিছে, দেওয়ার পরে আমার আব্বাকে ফিরকা মাইটাই দিয়ে হাতের সই নিয়ে টিপস সই নিয়ে আমার আম্মাকে জোর পূর্বতে ছেড়ে দেওয়া হয়েছে। তো তখন আমার আম্মার দুইটা ছেলে, একটা ছেলে একটু হাঁটে আর একটা কোলে, এরকম অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে। তো আমার আব্বারা দুই ভাই এক বোন। বোনটাকে বিয়ে দেওয়ার পরে পরে সাপে কামড় দিয়ে মেরে ফেলছে। তার বড় কাকার ঘরে একটা ছেলে হয়, ছেলে জন্ম দিতে গিয়ে আমার কাকিমা মারা যায়। এখন বর্তমানে 3টা বাচ্চা। দাদি এত সহজ সরল যে ভাইয়া কোনো হিসাব কিতাব কিছুই জানতো না। তো ওনার 3টা বাচ্চা মানুষ করা কোনো সম্ভব হয়েছিল না। তারপর আমার আব্বাকে বিয়ে করাবে, আমার কাকাকে বিয়ে করাইছে, আর আমার কাকার ঘরে একটা মেয়ে হয়েছে, আর আমার কাকাও মারা গেছে। আর আমার ওই কাকিমা মেয়েটাকে নিয়ে তার বাবার বাড়ি চলে গেছে। তখন 3টা আছে, একটা চাচাতো ভাই আর দুইটা আমার ভাই। তখন আমার আম্মার বয়স চলে 12 বছর। এখন আমার আম্মাকে দেখতে যায় আমার দাদি। দেখে টাকার পরে আমার আম্মাকে দেখে পছন্দ হইলো। তো আমার বড় মামা রাজি না, কিন্তু আমার নানায় রাজি হয়ে গেল যে অনেক জায়গা জমিন আছে। রাজি হওয়ার পরে আমার বড় মামা আমার মাকে পরিচয় দেয়নি। মনে করেন আমার আম্মাও আস্তে আস্তে প্রেগনেন্ট হয়ে যায়। এইভাবে আমার 3টা ভাই 2টা বোন হয়। হওয়ার পরে মারা যায়, একটাও থাকে না। তো এরকম করতে করতে পরবর্তীতে আমার একটা ভাই হয়, হওয়ার পরে থাকে শুধু একটা না 3টা ভাই হয় একটার পর পর। ওই যে আগের ঘরে 2টা ভাই, বড় যেটা সেটা আবার মনে করেন আমার মাকে দেখতে পারতো না, আমার মা আবার তাকে দেখতে পারতো না, দুইজনকে জ্বালাইতো। আবার আমার ওই ভাইটা কিভাবে যেন চুরি করে চট্টগ্রামে চলে আসে। চট্টগ্রাম আবার আমাদের দুই সম্পর্কের একটা ফুফার জামাই ওরা থাকে। তো কিভাবে যেন খোঁজ করে ওনার কাছে আসছে। তো উনি আবার চট্টগ্রাম ফিশারির গেটে একটা সরকারি চাকরি নিয়ে দেয় সিকিউরিটির। যাওয়ার পরে এদিকে আমাদের গ্রামের বাড়ি নদীতে মানে খুব দ্রুত ভাঙতাছে। আমার মা আবার আমার ওই চাচাটা ভাইটাকে বিয়ে করাইছে। বিয়ে করে বলছে যে তোমরা কি আমাদের সঙ্গে চট্টগ্রাম যাবা, বাড়ি টাড়ি সব ভাঙে ফেলতেছে। তখন আমার মা আমার 3 ভাইকে নিয়ে চট্টগ্রাম চলে আসবে। তখন আমার ওই চাচাতো ভাই বউ তারা আসবে না। আমার মা আমার আব্বা চট্টগ্রাম চলে আসে। আইসা তারপরে যে আমার ভাড়া বাসা নেয়, ভাড়া বাসা নিয়ে কাজকর্ম করে। পরে আমার ভাই শুনতে পায়, আমার ভাইও কিছু টাকা দেয়, ওই আগের ঘরের ভাইটা। আর আমার আপন 3 ভাই তো ছোট, তেমন কোনো কাজকর্ম করতে পারে না। তো আগের ঘরে 2 ভাই, পরের ঘরে 3 ভাই, মোট 5 ভাই, কিন্তু সবাই একটা বোন বোন করতেছে। পরবর্তীতে আমি হওয়ার পরে তো সবাই অনেক খুশি, আমার ভাইয়ারাও অনেক খুশি, আপন ভাই সৎ ভাই সবাই আমাকে খুব আদর করে, আমার বাবা মাও আমাকে খুব আদর করে। তো ভাই আমি যখন আস্তে আস্তে একটু বড় হইতে থাকি, আমার বয়স তখন মনে করেন 5-6 এরকম। তো আমার বড় ভাই রিক্সা কিনে, উনি আবার রিক্সার ব্যবসা করে, রিক্সা ভাড়া দেয়। তো এক লোক তাকেও ভাড়া দিতেছে,
উনি আবার হীরা বরিশাল না ভোলা, চরপেশন জেলা ওনাদের। তো ওনাকে রিক্সা দিছে, দেওয়ার পরে উনি 2 মাসের মতো চালাইছেন, তারপরে রিক্সাটা নিয়ে বিক্রি করে দিছে। তো ওই ড্রাইভারকে খুঁজতেছে, পাইনি, পরবর্তীতে পাই আমার ভাইয়া কিছু লোকজন নিয়ে ওরে কয়েকটা মাইট টাইট দেয়। দেওয়ার পরে সেই লোক অনেক ক্ষেপে যায়। তো আমার ভাইয়ার আর কিছু করতে পারে না, উনি আবার শহরে যায়, নিউ মার্কেটের ওদিকে যায় গাড়ি চালায়। আচ্ছা। আমার মেজো ভাই 3 নম্বর ভাইটা, সে আবার ওই শহরে পূর্ব মাদার বাড়ি আছে চট্টগ্রাম, ওইখানে একটা চাকরি করে, চায়ের দোকানে চাকরি করে। পরে ওইখানে ওনার নাক মুখটা পুড়ে যায়, নানুটির চুলা ধরাইতে গিয়ে নাক মুখ পুড়ে যায়। পুড়ে গেলে ওইখানে একটা খালা বানায়, সেই খালাটাই ওর চিকিৎসা করে। তো আমাদের বাড়ি থেকে যখন আমার বাবা মারা শুনতে পাইলো, আমার বাবা ছিল না, বাবা তারপরে মারা গেছে, শুনতে পাই, তখন আইসা ওরে দেখে যায়। তো এভাবে আমাকেও নিয়ে আসতো, আমিও পরবর্তীতে জায়গাটা চিনতে পারলাম। চিনার পরে একদিন আমার আম্মা আমাকে পাঠায় 5 টাকার মরিচ কেনার জন্য। সে আমি মরিচ না কিনে কিভাবে দুষ্টামি করতে করতে নৌকাতে চড়ে যাই, নৌকাতে চড়ে এপার চলে আসি। আমি যে কোথায় যাই এটা আর আমার তেমনই নাই। এপার চলে আস্তে আস্তে আমি নাচতে ওই খালার বাসায় চলে আসছি। খালার বাসায় আসার পরে আমার ভাই আবার বিয়ে করে বউ নিয়ে থাকে, পরবর্তীতে কথাইটা বউ নিয়ে থাকে। তো বউর কাছে আমি আসলাম, বউর বাসা আর খালার বাসা একই জায়গায়। আর যে লোকটারে আমার ভাই মাইর দিছে, রিক্সা চালাইছে, সেই লোকটার বাসাও এক জায়গায়, একই মানে বাড়িওয়ালার বাসা ভাড়া থাকে, একই কলোনিতে। পরবর্তীতে আমার ভাই আমার ভাবির জন্য দুপুরে খাবার নিয়ে আসছে দোকান থেকে, দোকানে চাকরি করে দোকান থেকে খাবার নিয়ে আসছে, বাসা রান্না করার মতন কোনো ব্যবস্থা নাই। পরবর্তীতে আমাকে দেখে আমার ভাবি ওই খাবারটাকে হাফ করে একটা ডিম নিয়ে আসছে, অর্ধেকটা ডিম দিছে আমাকে, আর কিছু খাবার দিছে। আমার ভাই খুব রাগারাগি করছে আমার ভাবিকে, খাবার আনছি তোর জন্য, ওকে দিছিস কেন, একজনের খাবার আনছি, 2 জনে কিভাবে খায়। তখন আমার ভাইয়াও আমাকে খুব রাগারাগি করলো, আসছিস কেন, কি জন্য আসছিস, তোর জন্য খাবার আনছি নাকি, এসে বলতেছে। বলার পরে আমি কান্না করতে করতে আবার ফেরত চলে আসতেছি আমাদের বাড়ির দিকে। আসতে গিয়ে ভাইয়া রাস্তা হারিয়ে ফেলাইছি। এই গাড়ি রেখে আমি অন্য আরেকটা গাড়ি চলে গেছি, আর সেই গাড়ি ওই লোকটাও আছে, রিক্সা নিয়ে দাঁড়ানো আছে। তখন ওই লোকটা আমাকে দেখে আমাকে ধরলো, ধরে বললো তুমি কোথায় যাবা, আসছো কই থেকে, কান্না করতেছো কেন, কিভাবে আসছো। পরে আমি বলি যে ওনাকে দেখে আমি আবার একটু ভয় পেয়ে গেছি। আমি বলি যে ভাইয়া আমি তো আসছি শফিক ভাইয়ের বাসায়, এখন আর যাইতে পারি না, আপনি আমাকে একটু সাম্মান ঘাট নিয়ে দিয়ে আসেন, মাঝের ঘাট ওটাকে বলে, নিয়ে দিয়ে আসেন। পরবর্তীতে বলে আচ্ছা ঠিক আছে। উনি আমাকে ধরে রিক্সায় উঠাইলো, আমার পরনে একটা ফ্যান আর গায়ে একটা চেন্টু গেঞ্জি, আমাকে ধরে রিক্সায় উঠাইলো। উঠে উনি ওইটাকে পাথর গাড়া বলে, পাথর গাড়া গাড়ি চালায়, পাথর গাড়া আমাকে নিয়ে গেছে। কিন্তু আমি বললাম যে আপনি আমাকে কোথায় আনছেন, এটা তো আমাদের সাম্মান ঘাট না। আমি তোমাকে নিয়ে যাব, তুমি এখানে বসো। মালিকের বাসায় নিয়ে আমারে বসাইছে, বসে উনি রিক্সা বন্ধ করে দিয়ে যে বাসায় থাকে আমার ভাইয়ের বাসার সামনে, ওই বাসায় আসছে। ওই বাসায় এসে ওর কিছু কাপড় চোপড় নিচ্ছে, কিছু টাকা টোকা নিচ্ছে, নিয়ে আমাকে নিয়ে জঙ্গল বাটিয়ালি ওর বড় বোন থাকে, ওইখানে চলে গেছে। ওইখানে গেছে, আর ওইখানে আশেপাশের মানুষ তো দেখে আমাকে অনেকজনে হুসি পুষাপুষি করতেছে। পরে ওর বোন বলতেছে তুই ওকে নিয়ে এখানে থাকতে পারবি না। কিন্তু ওদের ভিতরে কি হয় না হয় এটা আর আমি জানি না। ওর বোন না কইছে ও রাত্রে আমারে নিয়ে গাড়িতে উঠছে, রাতে তখন 12টার দিকে। মানে কোথায় যাচ্ছে কি অবস্থা আপনি কিছু জানেন না? এখন আমি গাড়ির ভিতর অনেক কান্না করতেছি ভাই, কান্না করতেছি। ও আমার পিছনে পিঠে পায়ের এখানে সিমটি মারতেছে আর কানে কানে বলতেছে যদি একটু কান্না করিস তাহলে গাড়ি নিচে ফালাই দিমু, জানলা দিয়ে ফালাই দিমু, এরকম ভয়টা দেখায়। আবার গালের এরকম ধরে মুচড়িয়ে দেয় যাতে কান্না না করে। পরে আশেপাশে সিটের মানুষের জিগায় কি ব্যাপার ভাই, মেয়েটা কান্না করতেছে কেন? বলে ভাই আমার বোনের বাসা তো বেড়াইতে আসছে, আমার ছোট বোন, আমার আম্মার জন্য কান্না করে, এরকম বলে। আর ওই কানে কানে আমাকে এসব কথা বলে, আর আমার অনেক জোরে জোরে চামড়া এরকম মুচড়িয়ে দেয়, সিমটি দেয়। তখন আমি চুপ হয়ে যাই। পরে ও এরকম করতে আমি এক সময় ঘুমায় গেছে অনেক রাত, ভোরে মানে ওরা নামছে গাড়ির থেকে, নামার পরে আবার লঞ্চে চড়তে হয়। লঞ্চে চড়ার পরে তো ওদের বাড়িতে যাইলে দেখি যে ওদের ছোট ছোট আমার মতো বয়সী বা আমার থেকে একটু কম বেশি হবে 3টা ভাই বোন, ছোট ছোটই ওদের। আর ওরা বড় আছে আরো 5-6 জন, ওরা 8 ভাই বোন। তো ওইখানে নিয়ে আমাকে রাখে, এই আমার জীবন শুরু হয় এখান থেকে। ওখানে নিয়ে যে আপনাকে রাখছে, ওই ছেলে তো আপনার পরিবারের সাথে পরিচিত ছিল কোনো না কোনো ভাবে, কারণ আপনার বড় ভাই রিক্সাতে চুরি করেছিল। তো কোনোভাবে কি আপনার বাড়িতে এটা খোঁজ পায়নি যে আপনাকে এভাবে সে নিয়ে গেছে? না, ও আবার মনে করেন বাড়িতে এসে 2 দিন থাইকে আমার রেখে আবার চট্টগ্রাম চলে আসছে। চট্টগ্রাম এসে রিক্সা চালাইতেছে,
তো আমার সবার ভিতরে জানাজানি হয়ে গেছে। আমার এই ভাইয়ের কাছে ফোন দিছে যে এই ভাইয়ের বাসার সামনে ও থাকে। তখন আমার এই ভাইও জানে যে না এই লোক তো এখানে আছে, তখন কিছুতে ওরে মান করেনি। কিন্তু আমাদের বাড়িতে আমাকে অনেক খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করার পরে আস্তে আস্তে এক পর্যায়ে ভাবছে যে মরে গেছে, অনেক কবির। আপনি যখন ওই সময়টাতে ওর বাড়িতে থাকতেন, ওর বাবা মা কি আপনার বাবা মা আপনার ফ্যামিলি সম্পর্কে জানতো না? না, কিছুই জানতো না। ওর বাবা মাকে ও কি বলেছিল? ওর বাবা মাকে কি বলেছে সেটাও আমি জানি না। ওর বাবা মা আপনার সঙ্গে কিছু কোনো আচরণ করতো? হ্যাঁ, খুব অনেক। ওর বাবা মা আমার সঙ্গে, ওর বাবাটা খুব ভালো ছিল। ওর মা আমার প্রতি যেরকম নির্যাতন করছে কোনো মা যদি কারো প্রতি। আপনার কাছ থেকে আপনাকে ওখানে রেখে চট্টগ্রাম আবার চলে আসলো, দুদিন পরে আবার চলে আসলো। কি পরিচয় রেখে আসছিল, কি হয়েছিল আপনি কিছু? না, আমি এসব কিছু জানি না। তখন আপনার বয়স কত ছিল আনুমানিক? ভাইয়া আমি কি বলবো, না ভাইয়া আমি কাপড় চোপড় ছাড়াই ফুসকুনিতে লাফিয়ে পড়ে গোসল করতাম। একেবারেই ছোট যেটাকে বলে। মানে আপনার ভাইয়ের বাসায় যাওয়ার জন্যই আপনার মূলত বিপদটা ঘটলো, এবং আপনার ভাই পছন্দ করেনি আপনাকে? করেনি। আমার ভাই আপন ভাই ছিল না সৎ ভাই ছিল? আমার আপন ভাই ছিল। তার পরবর্তীতে আমাকে ওইখানে নিয়ে যায় ওর আম্মা গ্রামের বাড়িতে। ভাইয়া আস্তে আস্তে একটু একটু করে বড় হইতাছে। আর আমি তো আমার গ্রামের চট্টগ্রাম বাড়ি এটুকুই শুধু জানি, কিন্তু কিভাবে আসতে হয়, কোথা থেকে কোথায় যাইতে হয়, ঠিকানা মিকানা আমি কিছুই জানি না। আচ্ছা। তো ওদের বাড়িতে 7টা ঘর, 7টা ঘরের ভিতরে ওরাই শুধু আলাদা। আচ্ছা। আর বাকি 6টা ঘরের সঙ্গে ওদের কোনো মিল নেই। পরবর্তীতে ওই ছেলে আবার প্রথমে বিয়ে করছে, বিয়ে করার পরে ওই বউর উপরে খুবই নির্যাতন করছিল। করার পরে তারা আবার ওই ছেলেকে টাকা দিয়ে বউ সারে ডিভোর্স দিয়ে নিয়ে গেছে। তার পরবর্তীতে আমাকে আবার ধরে এই যে নিয়ে আসলো, মানে আমি বাড়িতে গিয়ে শোনার পরে। তারপরে আমি আস্তে আস্তে এভাবে কান্না করতে করতে একটা পর্যায়ে যায় ওর মা আমাকে খুবই মারে, 2 গাল মানে ফুলাইলা থাপড়াইতে থাপড়াইতে কেন কান্না করি টরি। তখন আস্তে আস্তে একটু একটু করে বড় হই। মানুষের মরিচ তারপরে ডাল এসবের সিজন যখন আসে তখন ভাইয়া এগুলা তুলতে এত রোদ ভাইয়া, মানে জান বের হয়ে যায়। মানে ওই রোদরে এগুলো তুলতে হয়, সারাদিন তুললে মানে যতগুলো তুলতে পারি ওগুলোর 5-6 ভাগ করে করার পরে একটা ভাগ আমাকে দেয়, দিলে সেগুলা বাসায় আনতে হয়। না করলে না ভাইয়া সারাদিন ও খাবার দেয় না। আর এত অভাব, কচু গাছ না ভাইয়া সিদ্ধ করে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে ওগুলাই ফেলেটে বাইরে বাইরে দিত, আর ওগুলাই খেতাম। তারপরে ভাইয়া লাকড়ি টোকায় আনতে হইতো, পাতা কুড়ায় আনতে হইতো। আমার পক্ষে ওই বস্তা আগলা করার ওটা উসকে আনতে পারতাম না। হ্যাঁ, ছিঁড়ে আনলে বস্তা ছিঁড়ে যাইতো, চুল ধরে অনেক মাই দিত ভাইয়া। আর খুব খালি গায়ে থাকতাম, তারপরে একটা কিছু কিনে দিতে পারতো না। তারপরে এইভাবে আমার দিনগুলো যায়। যাওয়ার পরে ও 8-9 মাস পরে আবার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে তখন ভাই আমি হাতে পায়ে গায়ে করতে একটু বড়ই হয়েছি। হওয়ার পরে ও আমাকে কাছে টানে, ডাক দেয়, চকলেট টকলেট কিনে এনে ডাক দেয়, দিয়ে গাল টাল ধরে। তা না আমার কাছে কেমন জানি লাগলো। ওর এখন আর আমি ও চকলেট বা যে কোনো কিছুই দেখ আমি আর ওর কাছে যাই না। তখন নাকি ওর মায়ের কাছে বললো যে আমি ওকে বিয়ে করব, মানে এটা আমাকে বিয়ে করব। আপনি পরবর্তীতে শুনেছেন? শুনেছি। পরবর্তীতে ওর মা বলতেছে যে ও তো এখনো ছোট, এত তাড়াতাড়ি বিয়ে করা যাবে না। এই লোকটা বিবাহিত ছিল আগে? জি, আগে বিবাহিত ছিল। পরবর্তীতে ওর মা বলছে যে না এত ছোট করা যাবে না। ওর বাপ শুনে খুবই রাগ করছে। রাগ করার পরে ও কিছুদিন থাকে 10-15 দিন থেকে আবার চট্টগ্রাম চলে গেছে। যাওয়ার আবারও 7-8 মাস পরে আসে। 7-8 মাস পরে এসে ফিরকে আমার চোখে খুবই পড়ে গেছে ওর। পরে পরে এখন আমাকে বিয়ে করবে। ওর বাপ মা কারো কথাই শুনে না, আর ওর মা কিছু বলে না, কিন্তু ওর বাবা রাগ করে। ওর বাবাকে গালিগালাজ দিয়ে বাইর করে দেওয়া হয়। একজন হুজুর মসজিদ থেকে ডাইকা বাসায় না পরে বিয়ে করলো। বিয়ে করার পরে আমি তো ওর মায়ের কাছে শুইতাম, ওর ছোট ছোট ভাই বোন গুলো ওর মায়ের কাছে শুইতো। আইজও আমি ওর মায়ের কাছে শুইছি। আপনাকে বিয়ে করে ফেলেছেন? জি, করে ফেলেছে। আপনার মনে আছে আপনার এই বিয়ের স্মৃতি? হ্যাঁ, মনে আছে। একজন হুজুর ডাইকে আনলো কিনা বাসা, আমাকে কি যেন বলতে বললো, আমি বলছিলাম, কিন্তু এটার মানে যে বিয়ে এটা আর আমি বুঝতে পারলাম না। আমাকে হুজুর বললো বলতে আমি বলছি, আর আমাকে আমার শাশুড়ির একটা পুরানো কাপড় পরাইছে। তারপরে আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরবর্তীতে হুজুর টুজুর চলে গেল, ঘরে ঘরে কিছু খাওয়ান টাওয়ান হইলো, আমি আবার ঘুমিয়ে পড়ছি। আমার শাশুড়িকে আমি আগে থেকেই মা মা বলে ডাকতাম। ওই বাচ্চাদের সঙ্গে মা বাবাই ডাকতাম, বুঝতে পারতাম যে এরাই আমার মা বাবা। তো ওইখানে আমি ঘুমাইয়া গেছি। কখন রাত কয়টার দিকে হয়েছে আমি জানি না, আমাকে কোলে করে তুলে নেওয়া হয়েছিল ফারুকের জায়গায়। ফারুক নিয়ে গেছে। ও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ও যখন আমাকে লাড়সাড় করতেছে তখনই আমি সজাগ হয়ে গেছি। সজাগ হয়ে যায় আমি একটা চিৎকার দিছে। আমার মুখটা ধরে খুব জোরে একটা মানে চিপ দিছে, আমার একবারে গাল দিয়ে রক্ত বের হয়ে গেছে।
পরবর্তীতে এখন আমি আর শিক্ষা দিতেছি না, পরেও আমার লগে অনেক রকমের অনেক ধরনের জোরাজোরি করতেছে। পরবর্তীতে ওর গামছা দিয়ে আমার 2টা পা, ওইটা ভাইয়া তক্তালা চৌকি পয়া, দুই পাশে পয়া আছে, পয়ার সঙ্গে মানে পা 2টাকে বাঁধার পর আর হাত 2টা ওই ওর হাত দিয়ে আমাকে চেপে ধরে রাখে। এভাবে ভাইয়া আমার সঙ্গে শারীরিক করে। করার পরে ভাইয়া আমার খুবই কষ্ট হয় বলতে সকালবেলা দেখি যে মানে পুরা বিছনায় অনেকগুলা ব্লাডের। পরে ও দেখার পরে আমি আর উঠে দাঁড়াইতে পারছি না, এমনকি কোনো কিছু করতে পারছি না। তারপরে আমার শাশুড়িকে শুনতেছে যে এত চিল্লাফিল্লা করতেছি, একই তো ঘর, খালি রুম আলাদা আলাদা, মাঝখান দিয়ে একটা পার্টিশন, তাও পাতার পার্টিশন। আমার শাশুড়ি কিছুই বলে না। তারপরে এরকম করার পরে সকালবেলা যখন দেখে যে পুরো পড়ে আছে, পরবর্তীতে ওদের চরবেশন থানা, চরবেশন জেলায় ওদের আমাকে চরবেশন নিয়ে যায় রিক্সা দিয়ে। যখন আমাকে মহিলা ডাক্তার দেখার পরে 3টা সেলাই করা হয়। 3টা সেলাই করার পরে মহিলা জিজ্ঞাসা করে, উনি আপনার কি হয়, কেন এমন হয়েছে, কিভাবে এমন হয়েছে? তো ওয়াইফ বলে পরিচয় দিছে। দেওয়ার পরে মহিলা খুব রেগে গেছে। ডাক্তার রেগে যাওয়ার পরে বলে যে আপনাকে এখনই থানায় দিব, এই করবো সেই করবো। রেগে যাওয়ার পরে ওইখান থেকে কোনো মতে হাতে পায়ে ধরে টরে নিয়ে আসে। আর আমার কোনো অসুখ হইলে আমাকে ডাক্তারের কাছে নেয় না। আচ্ছা। তো এরকম করে ও 2-3 দিন থেকে আবারও চট্টগ্রাম চলে যায়। 8-9 মাস পরে আবার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে একই রকম কাজ করা হয় ভাই আমার লগে। তো তখন আবার মানে 2 মাস 3 মাসের মতো থাকে। 2-3 মাসে আমার লগে কয়েকবারই এরকম করা হয়। ওকে। তারপরে আমি এভাবে প্রেগনেন্ট হয়ে যাই। প্রেগনেন্ট হওয়ার আগে আমি আপনাকে জানতে চাই, সেটা হচ্ছে যে মেয়ে হওয়া বলে একটা ব্যাপার থাকে প্রকৃতির নিয়ম অনুযায়ী, সেটা কি সেই সময় সেই বয়সে আপনি হয়েছিলেন? না ভাইয়া, সেটা আমি সেই সময় হইনি। তাহলে আপনি কিভাবে মানে প্রেগনেন্ট হবেন? ভাইয়া এটার মানে আমিও বুঝি নাই। আর আপনি যে প্রেগনেন্ট হয়েছি এটাও আমি বুঝিনি। যখন আমি আস্তে আস্তে একটু বড় হই, তখন আমার আস্তে আস্তে মানে পেট বড় হইতে থাকে, তখন এটা আমার শাশুড়িরা ফলো করে, এটা আমি বুঝতে পারিনি। নোট অন দ্যাট পয়েন্ট, প্রিয় শ্রোতা, এই বিষয়টাকে আপনারা যারা অশ্লীল মনে করছেন তাদের জন্য একটু বলতে চাই, দিস ইজ ভেরি হার্ডেস্ট রিয়েলিটি। আমাদের সোসাইটিতে এই ধরনের ঘটনা যে ঘটে না তা কিন্তু নয়। ওর ক্ষেত্রে যেটা হয়েছে একটা অন্যরকম একটা ইনসিডেন্ট, কিন্তু বাল্যবিবাহের জায়গাটি থেকে এই যে প্রেগন্যান্সি কিংবা এই যে অনাকাঙ্ক্ষিত সন্তান এবং একটা মেয়ের প্রতি শারীরিক যৌন আচরণের ক্ষেত্রে যে অন্যায় আচরণ, এগুলো কিন্তু আমাদের সমাজে হরহামেশাই ঘটছে, কিন্তু আমরা এগুলো নিয়ে কখনোই ফোকাস বা লাইমলাইটে বা সেই অর্থে গণমাধ্যমে তেমন কোনো কথাবার্তা শুনি না। যেহেতু ওর বলার সুযোগ হয়েছে, সুতরাং আমরা এই জায়গাটি থেকে এই বিষয়টিকে আমরা ওর প্রতি যে অত্যাচার সেই পার্সপেক্টিভ থেকেই, সেই ভিশন থেকেই যেন আমরা বিষয়টিকে বিচার করি। অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে, অন্য কোনো ট্যাবু থেকে যেন আমরা আমাদের আজকের ঘটনাটিকে না নিই। এবং আমার বিশ্বাস হেলুইড 920 সচেতন শ্রোতা যারা রয়েছেন তারা বিষয়টিকে ঠিক সেভাবেই নেবেন। হ্যাঁ বলুন। তারপরে আমার শাশুড়িরা এইসব ফলো করে বা বাড়ির সবাই ফলো করে। তা আমাকে অনেক চাচি টাচি জিজ্ঞাসা করে, তোর এরকম কেন, জামা টামা গায়ে দিয়ে ভালো করে থাক, এরকম হয়েছে। সবাই একটু মানে অন্য এগুলা নিয়ে মানে আলোচনা করতেছে। না ভাই আমি বুঝতাম না। আমি বুঝতে পারছি তখন সবার কাছে যখন শুনতে পারতাছি, আস্তে আস্তে একের পর এক দিনের পর দিন শুনতে পারতাছি, তখন থেকে আমি মানে বুঝতে পারতাছি। তখন 5 মাস যখন হয়, 5-6 মাস, তখন আমার প্যাডির ভিতরে নড়চড় করে। তখন আমি আমার মাকে বলি, শাশুড়িকে বলি, মা আমার এদিক দিয়ে ব্যথা করে, এদিক দিয়ে ব্যথা করে, নড়ে সরে। তখন আমার শাশুড়িকে চুপ থাক, মানে অনেক রাগ টাগ করে, এরকম করে রাখে। তো যখন হবে ভাই আমি খুব ব্যথায় অনেক যন্ত্রণা করতেছি, কিন্তু হওয়ার 1 সপ্তাহ আগের থেকেই আমি ব্যথায় ভুগতেছি, কিন্তু কেউ একটু মাথা ঘামায় না আমারই নিয়ে। পরে আমার হাজবেন্ড চট্টগ্রাম থেকে চলে আসছে। চলে আসার পরে যেদিনকে আমার হবে, আমার ডাক্তারের কাছে নেয় না, ওরা ভয়তে। একবার ডাক্তারের কাছে নিয়ে ওরা ভীষণ ভয় পাইছে, পুলিশে দিয়ে দেয়। এখন তো প্রেগনেন্ট অবস্থায় যদি নেয় তাহলে তো আরো বিপদে পড়ে যাবে। তো ভাইয়া ওদের দেশে এরকম নাকি বাচ্চা হইতে যদি কষ্ট হয় তাহলে হুজুর থেকে বা কবিরাজ থেকে তাবিজ আনে, পানি পড়া নিয়ে আসে। পানি পড়া অনেক তাবিজ আনে, একটা তাবিজ, ওইটা মনে করেন বাচ্চা হওয়া পর্যন্ত বাধা থাকবে। বাচ্চাটা যখন হওয়ার সঙ্গে সঙ্গে এটা খুলে ফেলতে হবে, না হলে নাকি নারী টারিও বের হয়ে যায়, এরকম শুনেছি। আচ্ছা। আমার ক্ষেত্রে এরকম করছে। আবার কি মক্কার একটা ফুল, ওই ফুলটা মানে শুকনা ফুল, ওইটাকে যখন পানিতে ভিজানো হয় ওইটা একবারে পুরাটা মেলে যায়, তাজা হয়ে যায়। ওই ফুলটারও পানি খাওয়া হয়েছে, রসুন টসুন সেইসা মিশা কতগুলা খাওয়া হয়েছে। এরকম করার পরে তারপরে ভাইয়া বাচ্চা হয় যে ভাইয়া 2টা বাচ্চা, মানে টুইন ছিল আপনার বেবি? ও মাই গড। একটা মেয়ে একটা ছেলে। আর 2টা বাচ্চা ভাইয়া দেখলে মনে হবে যেন বিড়ালের বাচ্চার মতো, এতটুকু বাচ্চা। আমি জীবনে এরকম বাচ্চা দেখিনি। বাচ্চা হওয়ার পরে আমার না মাথায় রক্ত উঠে গেছে, আর রক্তটা ভাই আমার নাক দিয়ে আসে, কখনো কাশি দিলে মুখ দিয়েও আসে। পরবর্তীতে ডাক্তারের সঙ্গে যে আলাপ করছে আর পরে ওরা বলছে যে ওরে শুইতে দিয়েন না, ওরে মাথা সঙ্গে বালিশ দিয়ে ওরে ঠেকে বসে রাখেন, যাতে রক্তটা নিচের মুখে নেমে আসে। আর কিছু ওষুধও দিছেন। দেওয়ার পর আমার শাশুড়ি আমারে 5 দিনের মাথায়
রান্নাঘরে যাইতে বলতেছে। রান্নাঘরে যায়, বাচ্চা দুটো কি বেঁচে ছিল? জি বেঁচে ছিল। ওকে। রান্নাঘরে যাইতেছে, আমি রান্নাঘরে যায় খের দিয়ে চুলায় জাল দিতেছি। তো তখন ভাইয়া শীতকাল ছিল, বাচ্চা দুইটাকে ঘুম পড়াইছে আমার শাশুড়ি। আমি ওদেরকে আমি নিজেই নিজেকে করতে পারি না এখনো। আমি রান্নাঘরে করতেছি, সে যেন কোথায় গেছে। ছেলেটা প্রস্রাব করে দিছে, প্রস্রাব করে ও কান্না করতেছে। এখন আমি বুঝতে পারতেছি না যে আমি এখানে জাল দিব না ওদের কাছে যাব। আমি জালই দিয়ে যাচ্ছি খের দিয়ে। তো আমার হাজবেন্ড কোথা থেকে আসছে এটু আর আমি জানি না। রান্নাঘর আর শোয়ার ঘরটা আলাদা আলাদাই। ও আইসা ওর গায়ে থেকে খেতাটা নিয়ে ছেলেটার মুখটা চাইপা ধরছে, চাইপা ধরে রাখছে। তখন আমি এই জিনিসটা ফলো করলাম যে ও এতক্ষণ কি জোরে জোরে কান্না করতেছে, এখন যে আর কান্না করে না, পড়ে গেছে নাকি। আমি আবার গেছি লাঠি দিয়ে জালটারে বাইরে বাইরে নিবে, তারপরে গেছি যাই দেখি যে ও ওইরকম ওরে এরকম মুখটা চাইপা ধরে রাখছে। পরে আমি হায় হায় করে এরকম ওরে ধাক্কা দিছি ও আবার পড়ে গেছে। আর ভাইয়া ওইখানে একটা বাঁশ ছিল, এরকম বাঁশ না ভাইয়া, ওইটা মাথা আবার মুনছা, ওইটা দিয়ে যে ধান টান করে গাঁথা করে, গাঁথার ভিতরে ধান দিয়ে করে, ওইটা দিয়ে আমার একটা মাথায় বাড়ি দেয় আপনার হাজবেন্ড। জি, মাথায় বাড়ি দিলে আমি আবার ওইখানে সেন্স হারিয়ে ফেলি এরকম। আমি এমনি খুবই ক্লান্ত ভাই, আমার সবসময় ব্লাড ভাঙতেই আছে। পরে ওর এত জোর ভাইয়া, চোখ গুলো লাল হয়ে যায় যখন রাগ হয়, আর জিব্বা পুরাটা বের করে ফেলে, বের করে জিব্বা কামড় দিয়ে তারপরে মারে। আবার পড়ে গেছে, এর ভিতরে আবার আমার গলাটা টিপে ধরছে। তো ওই মুহূর্তে আমার শাশুড়ি আসছে, আইসা দেখে যে এরকম। পরবর্তীতে আমার সারা ঘরে ব্লাড টেলাড পরে এর ভিতরে আমাকে গড়াগড়ি খাওয়াচ্ছে, আমার গলাটা টিপে ধরছে। পরে আমার শাশুড়িকে যদি মরে যায় তখন কি করবি, তখন পারবি নিজের বাঁচাইতে, সে বলে তারপর ওরা ছুটে এরপরে আমার ধৈরা চোখেতে শোয়া আমার শাশুড়ি আমার নাকে মুখে পানি টানি নাকি ছিটাইছিল। আবার কে যেন জানলা দিয়ে, ওদের সঙ্গে কারো লগে কোনো মিল নাই, আমার সঙ্গে যদি কারো লগে কথা বলে তাহলে তাদের সঙ্গে মারপিট বাজিয়ে দেয়। মানে আপনার হাজবেন্ড? জি। আগের বউডারকে নাকি এরকম আশেপাশের মানুষের তাল দিয়ে তারপরে বের করে দিছে। এজন্য ওরা কারোর লগে মিশে না, ওদের কারোর সঙ্গে মিশতে দেয় না। জি, এরকম করার পরে ভাইয়া বাচ্চা দুটার বয়স 2.5 মাস, 2 থেকে 2.5 মাস। তখন আমার হাজবেন্ড আবার চট্টগ্রাম আসে, আইসা আমাদের বাড়িতে আসে। ও তো আমাদের বাড়ি চিনে। আইসা আমার আম্মাকে সালাম দেয়, দিয়ে বলে যেটা হয়েছে হয়ে গেছে, আপনাদের নাতি হয়েছে, এখন দেখতে যাবেন না। আমার আম্মা তো খুশিতে পুরা পাগল, আমার মেয়ে বাইসা আছে। আমার বাইরে সুইনা দোকান থেকে তারা খুব হুমকি টুমকি দিয়ে আমার ওই ভাই লাঠি টাঠি নিয়ে আইসে ওরে মারবে আবার। কিন্তু আমার মা ঠেকেছে যে দেখ তোর বোনই বাইসা আছে, শুধু তা না তোর বলে ভাগনা ভাগ্নি হয়েছে, এখন ঠান্ডা মাথায় কি করবে এইটা ভাব। এটা চিন্তা ভাবনা করে আমার মা আমার ভাইকে করছে, আর আমার জামাই এখান থেকে চলে আসছে। 1 মাস না 15 দিন এরকম পরে আমার আম্মা 2টা ভ্যান গাড়ি বইরা অনেক কিছু নিয়ে গেছে, ল্যাপটপ, হাঁস মুরগি। তারপরে আপনার মা? জি, আমার মা। আপনার মা? হ্যাঁ। কত বছর পর এটা হয়? ভাই আমি অনুমানিক বছর হিসাব জানেন না আপনি? ওকে। আপনার মার চেহারা তখন মনে আছে আপনার, যখন এই ঘটনাটা ঘটছে, আপনার মা যখন আপনার বাড়িতে আসছে এত কিছু নিয়ে? না ভাই, আমার মনে ততক্ষণে মার চেহারাও ভুলে গেছেন? না। দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট, প্রিয় শ্রোতা। ওর মার চেহারাও মনে করতে পারছে না, এমন সময়ের ঘটনা। কারণ এত ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, এবং যতদিন পরে মা ওর বাড়িতে আসছে, ওর যখন সন্তান হয়ে গেছে, তখন মার চেহারাও মনে করতে পারছে না। এই যে এতদিন সময় গেল, আপনি আপনার হাজবেন্ডকে কখনো বলেন নাই যে আমার আসল মায়ের কাছে নিয়ে যাও, বা এরকম কিছু বলেন? হ্যাঁ ভাইয়া, আমি যখন থেকে ওই বাড়িতে গেছি তখন থেকেই আমি অনেক কাঁদতাম, যেখানে সেখানে বসে থাকতাম, খাইতাম না, ওদের কারোর লগে মিশতাম না। আমি বাড়ি যাব, আমি আমার আম্মার কাছে যাব, আমি বাড়ি যাব। তখন আমাকে সব সময় খালি আমার শাশুড়ি মারতো, মাথা চুল ধরে বেড়ার সঙ্গে বা যে কোনো পালার সঙ্গে, ওদের তো পালাগুলো বাঁশের পালা বলে, ওগুলা খুঁটিগুলারে, ওগুলোর সঙ্গে ঢুসিয়ে দিত, চুল ধরে এরকম টান দিত, চুল ধরে আবার 2 গালে থাপড়াইতো। আমি মার খাইতে খাইতে এক পর্যায়ে ভুলে গেছি সবকিছু। আর সবসময় কাজে কর্মে পাঠাইতো, ওইখানে গিয়ে আমি বসে বসে কাঁদতাম অনেক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। তার পরবর্তীতে আমার জামাই চলে যায় ওনার কাজে। আমার মারা তার 15-20 দিন পরে এগুলো মেনেজ করে ওরে খবর দেয়। জামাই থেকে ঠিকানা মিকানা জানার পরে আমার আমরা 15-20 দিন পরে যায়, সবকিছু নিয়ে যায়, ল্যাপটপ, হাঁস মুরগি মানে ইত্যাদি যা লাগবে যাবতীয় 2টা ভ্যান গাড়ি ভরে এসব নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বাড়িতে যায়, সবাই দেখে বলে যে এই ফ্যামিলির মেয়েটার এখানে এসে এত নির্যাতন সহ্য করে। এর ভিতরে ভাইয়া একটা কথা আমি ভুলে গেছি, একটু পিছনে যাচ্ছি। বলুন। আমার একবার আমাকে খাইতে দেওয়া হয়েছে, তখন একটা বাচ্চা আমার কোলে, যত সম্ভব ছেলেটা। তো কলসি এই পাশে আবার আমার কলসি আছে, কলসির মুখে একটা কাঁচের প্লেট রাখছিলাম আমি। আমার হাজবেন্ড বলছে প্লেটটা কিন্তু পড়ে যাবে, হাতের লাড়া খাইলে প্লেটটা নিচে রাখ। আমি আবার রাখি না, আমি কিছু পড়বে না বলে আমি বাদে খাচ্ছি।
তখন এই হাতটা লাড়া দিছে আর আমার হাতের কোন লগে ফেলেটা পড়ে ভেঙে গেছে। আমার হাজবেন্ড কি করলো, বাচ্চাটাকে নিয়ে খাড়ির ভিতরে ধুম করে শোয়াইলো। ভাইয়া আমার দুইটা পা ধরে না উঁচুর মিখে নিয়ে উপরের দিকে পা দুইটা মাথা ধরে কয়েকটা বাড়ি দিছে পাকার লগে। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড ওই ফেলেটার জন্য। ওইখান থেকে ভাইয়া আমার মাথায় খুবই সমস্যা, আজ পর্যন্ত আমি মানসিক রোগে ভুগতাছি। কয়েকটা বাড়ি দেয় মাটির লগে, অনেক 4-5টা মানে দেয়, পা দুইটাকে উপর ধরে। পরবর্তীতে আমি আবার এখানে যাচ্ছি, এই কথাটা বলতে ভুলে গেছি। অনেক রকম ভাবে নির্যাতন, বুঝতে পেরেছি আপনার উপর অনেক নির্যাতন করতো। হ্যাঁ, তারপরে আমার আম্মারা যায়, আমার আম্মারা যাইলে মানুষ এরকম ভাবে যে ফ্যামিলির মেয়েটা এখানে এসে এরকম ভাবে অত্যাচার করতেছে। এসে পরে আমার মারা যায় চলে আসে, আমার মারা যায় তারপর দুপুরে খায়, রাত্রে খায়, তারপরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে চলে আসে। এডুকের ভিতরে আমার একবার মার দিছে, এডুক সময়ের ভিতরে আমার আমাদের সামনে আমাকে একবার মারছে। আমাদের বাড়ি থেকে ভাই 8 কেজি চাল ধরবো ওরকম একটা পাতিল নিছে, আমার শাশুড়ি বলতেছে নতুন পাতিলে ভাত বসাইতে, আমার হাজবেন্ড বলতেছে দাদার পুরানো পাতিলে ভাত বসাইতে। এখন আমি কারটা শুনবো? আমি আমার শাশুড়ির ডাই শুনছি। এটা কেন করলাম? সবাই তো পুরোপুরি অবাক হয়ে গেছে। তারপর দিন সকালবেলা না খেয়ে সবাই চলে গেছে। রাগ টাগ করে সবাই চলে গেছে। যাওয়ার পরে বলতে আমার শাশুড়ি এখন আর আমাকে খাবার দেয় না, বলে মা বাবা আসতে এখন তোমার তেল বাইরে গেছে, মানে বিভিন্ন রকমের কথা বলতেছে। আমাকে জুদা করে দেওয়া হইলো। জুদা মানে আলাদা করে দেওয়া হলো। ওকে, আপনি তো এতদিন পর আপনার মাকে দেখলেন, আপনার অনুভূতিটা কেমন ছিল? ভাই আমার কোনো অনুভূতি ছিল না, যেটা আমার মাকে জড়িয়ে ধরি বা মাকে যেই করে আমার কাছে সব মা ভাই ভাবি, আমি তো কোনো সময় ভাবি টাবি দেখি নাই, ভাই করে ছোট ছোট দেখেছি, যে যা জড়িয়ে ধরবে এরা মানে সবই আমার পর মনে হয়েছে। আপন বলতে একটা আগ্রহ যে ভিতরে আমার আপন জন এদের কাছে যাই, এরকম কোনো হয়নি। এই জন্যই আমরা বলে থাকি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। এই সিনটাই যদি আপনি নাটকে দেখতেন তাহলে বহুবার এক একটা সিন বহু রকম করে ক্যাপশন দিয়ে, বহুবার বহু অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ঘুরিয়ে মাকে বুকে জড়িয়ে ধরা, বিভিন্ন রকমের বিভিন্ন কিছু করে দেখানো হতো। এবং এই সিনটা দেখাতেই মোটামুটি 3 দিন 3টা সিরিয়াল এবং 3 সপ্তাহ মোটামুটি পার করে দেওয়া হতো। কিন্তু দ্য হার্ডেস্ট রিয়েলিটি ইজ কোনো ফিলই হয়নি এই মেয়েটার। ওকে, যাই হোক, তারপর আমার শুধু আপনজন ওদের কি মনে হয়েছে ভাই, ও যে আমার স্বামী তাও মনে হয় না। ওর ভাই বোনদের সঙ্গে ভাইয়া ভাইয়া বলতাম, ওরে ভাইয়াই মনে হয়েছে, বাবা মা এদের কি মনে হয়েছে। কিন্তু ওদের কাছে আমি তেমন যাইতাম না। আমার মা আমার মাথা হাত বুলিয়ে দেয়, আমার কপালে চুমা খায়, আমার কাছে ওরকম লাগে না, আমার লজ্জা লজ্জা ভাব লাগে কেমন যেন। তারপর দিনে সকালবেলা আমার মা বাবা সবাই না খেয়ে চলে আসে। আসার পরে আমার শাশুড়ি আমার ননদরা আমার লগে খুবই ঝগড়াঝাটি করে, আমার ননদে আমার যায় মারার পরে একটা পর্যায়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আমাকে আলাদা করে দেওয়া হয়। ছোট ছোট 2টা পাতিল 2টা ফেলে দিয়ে আমাদের আলাদা করে দেয়। আলাদা করে দেওয়ার পরে এখন আমি কি করবো, আমি তো কিছু করতে পারি না। আমি চাল কিনে নিয়ে এসেছি 1 কেজি, কারণ আমি ওইটা ভাত রান্না করছি, ভাত রান্না করে আমি খাইছি। আমি খাওয়ার পরে আমার শাশুড়ি আবার কি করতো, ওদের তো ভাইয়া খুব অভাব, মাপা চাইলে ভাত রান্না করতো। ভাত রান্না করে আমার শাশুড়ি ওই নারিকেলের মালা দিয়ে ওরা তখন ভাত তরকারি বাড়তো, চামচের কোনো ছিল না। তো নারিকেলের মালাটা সাইডে একটু পরিষ্কার করতো, এক মাথা একটু মুঞ্চা করে রাখতো। আচ্ছা, ওই নারিকেলের মালাটা ভাইয়া ভাত ছড়ায় মাঝখান দিয়ে ফাঁক করে নারিকেলের মালাটা ডুবায় উপর দিয়ে ভাত দিয়ে সমান করে রাখতো। আর যে মাথাটা মুঞ্চা করে রাখছে ওইটা ভাতের সমান সমান করে রাখতো। যদি এখান থেকে ভাত কেউ খায় তাইলে মালাটা একটু দেখা যাবে, বুঝতে পারবে যেখান থেকে ভাত নিয়ে কেউ খাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওনার যে আরো 2-3টা ছোট ছোট বাচ্চা, উনি আবার হাঁসের বাচ্চা বিলে ছাইড়া দিছে, ওগুলা খুঁজতে গেছে। ওনার একটা ছেলে ওইখান থেকে ভাত নিয়ে খাইছে। এটা আবার আমি দেখছি। কিন্তু আমার শাশুড়ি আইসা ভাত নাড়ানো দেখা আমার ঘরে আইসা আমার পাতিল নিয়ে আর একই চাইলের ভাত ভাইয়া একই জমিনে বর্গা চাষ করা হয়েছে, ওই চাইলটা কি ভাগ করে নিছে, তাহলে একই চাইলের ভাত তো একই রকম হবে। তো উনি কি করছে, আমার পাতিল ওনার পাতিল নিয়ে ওনার আবার আমার চাচা শ্বশুর মেম্বার তাদের ঘরে নিয়ে দেখাইতেছে, দেখেন আমার পাতিলের ভাতেই পাতিলে। তখন আমার কাছে পুরো এই ব্যাপারটা আমি কোনো কথাই বলতে পারলাম না। তখন বুঝতে পেরেছি যে আপনাকে আলাদা করে দেওয়ার পরেও আপনাদের সংসারের মধ্যে একটা ঝামেলা তৈরি হচ্ছে। জি, আমার স্বামী এসে আমাকে এমন উল্টা পাল্টা মার দিল। পরবর্তীতে ভাইয়া তখন না আমার ঘরে ওই যে ধানের ওষুধ ছিল, আমি ওইখান থেকে কিছু ওষুধ খাইয়া ফেলি যে বেশি একটা না, কিন্তু একটা ঢোক খাইয়া ফেলি আমি, আর বাকিটা খাইতে পারি না। আমার হাজবেন্ড এসে ধরে ফেলে, চাটাচাটির লাগে সবগুলো ওষুধ পড়ে যায়। পরে যাওয়ার পরেও আবার চিকা বাঁকা দিয়ে ওটা আশেপাশে তখন সবাই আসে, আইসা আমাকে তেঁতুল গোলায় আর ডিম ভাঙ্গা, ডিমের সাদা অংশ এরকম করে ওটা খাবে, অনেক বমি করায়। তখন মনে হয় সন্ধ্যা 7টা 8টা হবে, আমাকে পানিতে 1-1.5 ঘন্টা
ডুবাইয়া রাখে পুষ্করিণীতে নামাইয়া। কিন্তু তারপরে ভাইয়া আমি মরি নেই কেন আমি জানি না। তার পরবর্তীতে মনে করেন বিষটা খাওয়ার পরে কিছুদিন এভাবে যায়, যাওয়ার কিছুদিন পরে আমার মা আর আমার ভাই আসে, বড় ভাই আসে কোরবানি গোশত নিয়ে আর আতপ সেলের গুঁড়া নিয়ে আসে। আমার মারা আসছে, কোনো বাজার সদাই কিছু নেই, ঘরে চাইলো নাই। আমার শাশুড়িও কোনো মাথা ঘামায় না। সারা রাত আমার মা আর আমার ভাই না খেয়ে ঘুমায় রয়েছে ওদের বারিন্দায়, যে বারিন্দার কোনো বেড়া নেই, উপর দিয়ে শুধু চাল আছে। তো ওই জায়গায় আমার মা আর আমার ভাই রে আমি একটা খেতা নিয়ে বিছিয়ে দিছি, ওরা সারা রাত ওই জায়গায় না খেয়েছিল। সকালবেলা উঠা আমি কি করলাম, আমার ভাই আর আমি ওইটা যে গুঁড়া নিয়ে আসছে ওরা, ওই গুঁড়াটা দিয়ে রুটি বানাইছি আর ওদের গোস্তই রান্না করেছি, করে ওদেরকে খাইতে দিছি। আমার হাজবেন্ডের সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে মারামারি হয় এই জায়গায়। সকালবেলা আমি যখন ওদেরকে রুটি গোস্ত খাওয়াইলাম, তারপরে একটা কথা নিয়ে ওইখানে হাতাহাতি হয়, মারামারি হয়। তখন আমার জামাই রে একটা বাঁশ নিয়ে চলে যাইতেছে আমার জামাই ভাইরে মারার জন্য, আমার আম্মার সামনে দাঁড়াইছে আর আমার আম্মাকে 2টা বাড়ি দিছে বাঁশ দিয়ে। তখন আমার ভাই খুব চেতে যায়, চেতে গেল, আমার ভাইয়ের লগে অনেকটা মারামারি হইলো। ওদের বাড়ি, আমার ভাই তেমন একটা পারে না। আমার ভাইয়াকে এখানে একটা কামড় দিয়ে ভাইয়া এতটুকু মাংস মুখে করে নিয়েই যায়। কে এটা? আপনার জামাই? আমার হাজবেন্ড। আমার ভাইয়ের এখানে এত বড় একটা গর্ত পড়ে যায়, আমার ভাইয়া মাগো করে মাটিতে পড়ে যায়, ভাইয়া রক্তে পুরা উঠান ভাইসা যায় ওদের। পরবর্তীতে ওদের সর্বশন থানায় গিয়ে আমার ভাইয়া এটাকে বেন্টিশ করে ওইখান থেকে আমার মাকে নিয়ে চলে যায় দেশে। গিয়ে কর্ণফুলী থানায় যায় ওরা, থানায় গিয়ে জিটি করে আর সবকিছু বিস্তারিত বলে। বলার পরে ওরা এখান থেকে একটা কাগজ দেয়, দিয়ে আমার মা আর আমার ভাই আবারও ওদের চরবেশন আসে। ওদের থানায় যায়, থানায় গিয়ে দেখায় পুলিশে, দেখাইলে পুলিশ আবার আরেকটা কাগজ লেখে ওদের চেয়ারম্যানের কাছে পাঠায়, ওনার কাছে পাঠাইলে উনি আবার ওদের বাড়িতে চৌকিদার পাঠায়। তো চৌকিদার পাঠাইলে চৌকিদার ওরে ধরে নিয়ে যায়। আপনার হাজবেন্ডকে? জি, ওরা বাজারে নাই। আমার আম্মা আর আমার ভাই চেয়ারম্যানের কাছেই আছে। তখন আমার ননস আর আমার শাশুড়ি আমাকে এখন এত আদর করে আর অনেক কিছু বুঝায়, আমি বুঝতেছি না কেন আমাকে এসব শেখানো হয়। আর আমার যে মা ভাই আসছে এটাও আমি এখনো জানি না। কিন্তু পরবর্তীতে দেখলাম ও আমার হাজবেন্ডের নাকি চেয়ারম্যানে কয়েকটা থাপ্পড় ছোঁয়ার দিছে ওইখানে। আমার আম্মার আমার ভাইয়ের পা ধরে মাপটা চাওয়াইছে, চাওয়ানোর পরে বলছে যে এদেরকে আমি তোর সঙ্গে করে দিয়ে দিলাম, মান সম্মান মতো এদের মান সম্মান বজায় রাখবি, এদের সঙ্গে এদের মেয়ে নাতিন সহ দিয়ে দিবি, কিছুদিন বেড়ে আবার চলে আসবে। পরবর্তীতে ওরা বাড়িতে আসছে, আমার হাজবেন্ড আমাকে বলতেছে বাবুদের কাপড় চোপড় গোছে আর তোমার কাপড় চোপড় গোছে আর লও। তা না আমি আমার মা আর ভাইকে তো দেখলাম, আমি বুঝতে পারছি মনে হয় আমাকে নিবে। নিয়ে আমাকে নিয়ে চট্টগ্রাম চলে আসে। চট্টগ্রাম চলে আসার পরে আমার ভাইয়ের মনে ক্ষেপ, ওকে যদি আমি একবার চট্টগ্রাম পাই তাহলে ওরে মাটির লগে মিশিয়ে এলাম। কিন্তু এটা আমার হাজবেন্ডও বুঝতে পারছে। তা আমি চট্টগ্রাম আসার পরে ভাইয়া আমার বাসার ভিতরে অবস্থা দেখে ভাইয়া আমি এত নাচতাছি, মনে হয় যেন পৃথিবীতে আমি এখন আসছি। আমি ওদের বাথরুমে ব্রাশ দেখি, ফেস দেখি, শ্যাম্পু দেখি, এসব তো আমি কখনো চিনতামই না ভাইয়া। চুলার ছাই আছে না ভাইয়া, ওই ছাই দিয়ে দাঁত মাজতাম আমরা। বুঝতে পেরেছি। তো ওই জায়গা থেকে আপনি এখন আমি বাড়িতে আসার পরে এসব দেখে ভাই আমি খুব, আমার কাছে সবকিছু অন্যরকম লাগে, যে পৃথিবী কেমন, আমি কোথা থেকে কোথায় আসলাম। এদের ফেস টেস আমি ধরে দেখি, এইটা কি ওইটা কি, এসব লাড়ি সারি, আর খুব নিজে মনে মনে অনেক আনন্দ পাই, লাফাচ্ছি, এই করছি সেই করছি। পরে ওরাও আমাকে আবার এই কিনে দিছে, ব্রাশ কিনে দেয়, বলে যে দাঁত মাছ সাবান দিয়ে বাথরুমের ভিতরে ঝর্ণা ছাড়াই গোসল করি, অন্যরকম একটা আনন্দ লাগে। পরবর্তীতে এরকম করতে করতে ভাইয়া মনে হয় অনেক দিন যায়, 1-1.5 বছর 2 বছরের কাছাকাছি যায়। যাওয়ার পরে ওই বাচ্চাগুলাকে আমার ভাইয়ের বাচ্চার সঙ্গে মসজিদে পাঠানো হয় সকালবেলায়, আবার রাস্তায় সবসময় ধুলা বালু লয়ে খেলে, ওরা খেলে টেলে দুপুরে আবার বাসায় আসে। তো সবসময় তো এরকম, ফুট করে ওরা একদিন 2জনই হারিয়ে গেছে, ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় শহর বন্দর যেখানে চট্টগ্রাম আছে সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, বাচ্চা দুটাকে ও নিয়ে গেছে। ও আসলে নিয়ে গেছে বাচ্চাটাকে? ও আসলে অনেক দিন ধরেই চট্টগ্রাম থাকতো, তবে গাঁও ডাকা দিয়ে সুযোগ পায় একদিন দুন্ডা বাচ্চা নিয়ে গেছে। তো ছেলেটাকে নিয়ে ওদের বাড়ির পাশে এক বাড়ি আছে, আমি চিনতাম ওই বাড়িতে গরু রাখার কাজে দিছে, আর মেয়েটাকে ঢাকায় বাসায় কাজে দিছে। পরবর্তীতে আমরা তো আর এসব কিছু জানি না, আমরা খোঁজ করতেছি, করার পর এক পর্যায়ে অফ হয়ে গেলাম, পাইলাম না বাচ্চা দুইটাকে। পরে 1 বছর কেটে যায়। 1 বছর পরে ও একদিন আসে, আমাকে নেওয়ার জন্য কিছু লোককে টাকা খাওয়ায়। তো টাকা খাওয়ার পরে যাদেরকে টাকা খাওয়ায় তারা আবার এলাকায় চিপাই চাপাই একটু মাস্তানি টাস্তানি করে, আর আমার ভাইরে মাইর দেওয়ার জন্য কিছু টাকা দেয়।
তখন এটা আবার আমার ভাই শুনতে পারছে, জানাজানি হয়ে গেছে। জানাজানি হয়ে যাওয়ার পরে আমার ভাই আমার মাকে নিয়ে আর আমার ছোট বোনটাকে নিয়ে আমাদেরকে ঢাকায় পাঠিয়ে দেয়। ওকে। একদিন রাতের 12টার গাড়িতে 1 মাসের চাল ডাল যা যা কিনা লাগবে ওইসব দিয়ে আমাদেরকে 3 জনকে ঢাকা পাঠিয়ে দেয়। ঢাকা আমরা কখনোই চিনি না বা চিনতাম না। ঢাকায় আইসা গাড়িতে আমরা জিজ্ঞাসা করে যে আপনারা কোথায় নামবেন, আমিও জানি না বলতে, আমার আম্মাও জানে না বলতে যে আমরা কোথায় যাব। বলি শুধু ঢাকায় যাবো। ঢাকায় কোন জায়গায় যাবেন? আমিও কান্দাছি, আমার মা কান্দাছে, মার কান্না দেখে আমিও কান্দাছি। কান্না করার পরে বলে যে, আমি বলি যে আপনারা আমাকে ঢাকায় নিয়ে যে কোনো একটা জায়গায় নামিয়ে দিয়েন। পরে দিয়ে ফার্ম গেট নাইনে নামিয়ে দিছে। আচ্ছা। ফার্ম গেট পার্কের পাশে ভাই আমরা সারা দিন ছিলাম। তো এখানে ভাইয়া শসা, টমেটো, কিছু আপেল পচা এগুলো আবার পয়সা গেলে ওইরকম ফিকে মেরে মেরে রাস্তার সাইডে ফেলে দেয়। ওগুলো আমরা টুকে টুকে 2 বোনে খাই। আমি একটু থামাচ্ছি আপনাকে, আমি পুরো বিষয়টা বুঝে উঠতে পারিনি। আপনি কেন গেলেন ঢাকাতে? কি দরকার ছিল ঢাকাতে যাওয়ার? ঢাকাতে ওই যে ভাইয়া ওই লোক আমাদের এলাকায় চিপাচাপা কিছু লোকজন আছে একটু সন্ত্রাসী টাইপের, মাস্তান টাইপের, ওদেরকে কিছু টাকা খাওয়াইছে আমাকে তুলে নেওয়ার জন্য, নিয়ে ওর কাছে দিতে। তো ঢাকায় কারা ছিল? ঢাকায় কেউ ছিল না ভাইয়া, কেউ ছিল না। এমনি অজান্তেই এই অচেনা একটা জায়গায় বাড়ি জমাচ্ছেন? এছাড়া আমাদের কি করবেন ঢাকায় এসে? কোনো প্ল্যান পরিকল্পনা কিছু ছিল? কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না। আমাদেরকে লুকানো হয় যে আপনারা ঢাকায় গিয়ে যে কোনো একটা জায়গায় থাকবেন, বাসা টাসা ভাড়া নিয়ে ওইখান থেকে কিছুদিন পরে নিয়ে আসবো, এরকম বলে পাঠানো হয়। আপনার ভাই পাঠায়? আমার ভাই, বড় ভাই পাঠায়। তো আপনারা কোথায় বাসা নেবেন আপনার বড় ভাই কেমনে জানবে? জানি না ভাইয়া, মানে পরবর্তীতে তখন ভাইয়া চিঠি লেখালেখি হইতো, চিঠিতে। আর এই যে অনেক দোকানে ইন্টারকম টেলিফোন ছিল, টেলিফোনে কথা হতো। ওকে, হ্যাঁ বলুন। তারপরে ভাই আমাদেরকে ফার্ম গেট নামিয়ে দিচ্ছে। আমরা পার্কের পাশে সারাদিন বসেছিলাম রোদের ভিতরে। আমার মা পড়ে গেছিল একটা পর্যায়ে, পরে বস্তার উপরেই আমার মা এরকম ঢেলান দিয়ে সরেছে। আর আমরা 2 বোন ওই টমেটো, তারপরে শসা, কিছু আপেল টাফেল পয়সা গেলে যেগুলো ফালাইয়া দেয় ওগুলো আমরা 2 বোন খুঁটা খুঁটা এনে খাই। আবার গায়ের লগে এরকম মোছা দিয়ে মারও আইনে দেই খাওয়ার জন্য। মায় তো ওই বস্তা নিয়েই বসে আছে। পরে এরকম করতে করতে সারাদিন গেল। বিকেল যখন 4টা-5টা বাজে যেতেছে, একটা আপেল, যে লোকটাই আপেল ফালাইছে আমরা ওইটা টুকে টুকে খাই, ওই লোকটাই আমাদেরকে ফলো করছে। উনি আসলো এখানে, আইসা বলতেছে যে খালাম্মা আপনারা সকালবেলা দেখতেছি এই জায়গায় এত রোদের ভিতরে এখানে বসে রয়েছেন, এই যে বাচ্চা 2টায়। তারপরে বলতেছে যে আপনারা কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, কেন এখানে এরকম রয়েছেন। পরে আমার মা অসুস্থ, এত অসুস্থ গেছে কথাই বলতে পারে না। তখন আমি বলছি আমরা চট্টগ্রাম থেকে আসছি। কয় যাবা কোথায়? আমি কে আসছি তো ঢাকায়। কয় এখন কোথায় যাবো? আমি তো জানি না এখন কোথায় যাব, গাড়ি আমাদেরকে এখানে নামে দিছে, আমরা এখানে বসে আছি। পরে আমার মা ওইটা কোনো মতে বসে বলে যে বাবা আমরা তো একটা বিপদে পড়ে ঢাকায় আসছি, এখন আমরা একটু থাকার আশ্রয় চাইতেছি, আমাদেরকে একটা বাসা টাসার কিছুতে চিনি না, কখনো আইনে এটা বাসার ব্যবস্থা করে দাও। কারণ ওই লোকটাও আবার মেসে থাকে, একটা ফ্যামিলির সঙ্গে থাকে, টাকা দিয়ে খায়। ওই ফ্যামিলির কাছে নিয়ে আসছে, একটা কুলি ডাইকা বস্তাগুলো উঠাইছে, উঠাইয়া ওই বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসার পরে ওনাদের বাসা রাখার কোনো জায়গা নাই, কিন্তু ওনারা খাওয়াইছিল তখন। রাত্রে একবেলা খাওয়াইছে। খাওয়াইয়া একটা বাসায় কাজের বুয়া চাইতেছে, তো ওই বাসাটায় যা ওই মহিলা নিয়ে গেছে আমার আম্মারে নিয়ে যায় কথা বলাইছে যে ভাঙতি মাস ভাইয়া তখন মনে মাসের 6-7 দিন আছে, এখন তো আমরা বাসাও কোথাও পাবো না, খালি না 1 তারিখ ছাড়া, তখন কই থাকবো। তখন বলতেছে যে এই মহিলারে আপনারা রাখেন, 2টা বাচ্চা সহ, 2টা মেয়ে আছে ওনার সঙ্গে, একটা রুমে রাখেন, আর উনি দরকারে কয়দিন কাজ করে দিব। এই কথা বললা ওই 3 তালাক নিয়ে ওই মহিলা আমার আম্মারে এরকম বলা বলিতে কথা ঠিক হয়েছে। তারপরে আমরা ওইখানে রাত্রে গেছি, রাত্রে যায় ভাঙতি মাসের কয়দিনই ওই জায়গায় ছিলাম। তারপরে একটা রুম ওই মহিলারে নিয়েই আমার আম্মা খুঁজা ছোট্ট একটা রুম বের করছে। বের করার পরে রুমটা 1500 টাকা ভাড়া, 1200 টাকা ভাড়া। পরে এখন আমার আম্মারে 3000 টাকা দিছে আমার ভাইয়া, তো 1 মাসের ভাড়া 1200 টাকা। তারপরে আমরা কি করব? এখন আমার মা ওই কয়দিন ওই জায়গায় কাজ করে বাসায় যখন আমরা আসলাম, আমার মা একটা মেসে কাজ নিছে। মেসে কাজ নিয়ে আমাদেরকে খাওয়াইতেছে, আর যে টাকা পায় ওই টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে দেয়। আচ্ছা, এইভাবে করতে করতে প্রায় 1 বছরের মতো হয়ে যায়। এর মধ্যে আপনারা বাড়িতে যোগাযোগ করা বা কোনো কিছু করা? আর আপনার বাবা তখন কোথায় ছিল? আমার বাবা তো ভাইয়া তখন আমাকে নিয়ে যাওয়ার কিছু বছর পরে মারা যায়। কিছু বছর পরে মারা যায় আপনার বাবা? তো আমার যে ছোট বোনটার কথা বলতেছি, ওইটা আমার আব্বা মারা যাওয়ার 14 দিন পরে নাকি আমার ওই বোনটা হয়। মানে যে ছোট বোনকে নিয়ে আপনারা এখন এই মুহূর্তে ঢাকায়? জি, এই মুহূর্তে ঢাকায়, যে গল্পের যে মুহূর্তে আছেন আর কি। ওকে, বলুন তারপর। 1 বছর হয়ে যাওয়ার পরে এখন আমি এখন একটু ভালোই বুঝতে পারছি।
আমি একদিন সকালবেলা উঠা দাঁড়াইছিলাম রাস্তার মাথায়, দেখতেছি মেয়েরা একবারে লাইন দিয়ে যাইতেছে। পিছন থেকে একটা মেয়েরে আমি ধরছি, ধরে বলতেছি যে আপু তোমরা কই যাইতেছো? পরে বলে যে আমরা অফিসে যাই। আমি কই কিসের অফিস? বলে যে আমরা চাকরি করি, অফিসে যাই। আমি কই কি আমারই নিবা তোমাদের সঙ্গে? কয় আসো। পরে মেয়েটা আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মেয়েটা তো ভিতরে ঢুকে গেছে, আমাকে বলছে তুমি এখানে দাঁড়াও, আমি উপর থেকে সুপারভাইজার ফাটামো, সুপারভাইজার তোমার লগে কথা বলে তোমার উপরে নিয়ে যাবে, তুমি যাইবে না কিন্তু। আমি তো দাঁড়িয়ে রয়েছি, সুপারভাইজার আসছে দিনের 11টা বাজে, আমি দাঁড়াইছি সকাল 8টা বাজে। 11টা বাজে আসছে, আইসা সুপারভাইজার আমার আগা থেকে মাথা পর্যন্ত এরকম তাকায় আসার পর না না হবে না, আমি ছোট, ওরা আবার একটু ছোট, ওগুলা ভাইয়ার আসলে বাথরুমে নিয়ে লুকায়। ওকে। তখন আমার দেখে বলে যে না না ছোট ভাইয়ার আসলে সমস্যা হবে, এটা বলে সুপারভাইজার ভিতরে চলে গেছে। চলে যাওয়ার পরে এখন তো ভাইয়া আমি ফিউশনে যে ফিরে বাসায় যাবো আমি তো আর চিনি না। আমি সারাদিন ওই গেটে বসে বসে কান্না করতেছি, আর আমার ক্ষুধার জ্বালায় আমার আরো বেশি কান্না। সারাদিন আমি সকালবেলাও কিছু না খেয়ে বেরোইছি। তা আরেকটা সুপারভাইজার লাঞ্চ করতে বের হয়েছে, বের হয়ে দেখে যে আমি ওইখানে কান্দাছি, জুতাগুলো আমি থুয়ে জুতার উপরে বসে আমি কান্না করতেছি। সুপারভাইজার আমাকে বলতেছে এই তুমি কে, ভিতরে ঢুকছো কিভাবে, আর এখানে বসে কান্না করো কেন? পরে আমি বলতেছি যে দেখেন ভাইয়া আমার তো এই গার্মেন্টসের একটা মেয়ে নিয়ে আসছে, আমি আর মেয়েটাকে খুঁজে পাই না। আমাকে বলছে এখানে চাকরি দিবে, একটা লোক এসে আমার সঙ্গে কথা বলে গেছে, সেই লোক বলতেছে যে আমার নিবে না, চাকরি দিবে না, আর আমি যে মেয়ের লগে আসছি ওই মেয়েরও আর পাই না, তাহলে আমি বাসায় কেমনে যাবো? পরে দেখো ওই মেয়েটার নাম কি, আমি বলি যে মেয়েটার নাম নাসিমা। মেয়েটা বলছে যে ওর নাম নাসিমা। পরে দিয়া ওই লোকটাকে তুমি এখানে থাকো, উনি আবার দোকানে গিয়ে খেটে আসলো, আইসা আমাকে উপরে নিয়ে গেল, নিয়ে ইনচার্জ নাকি বলে ওনার সঙ্গে কথা বলালো যে স্যার এরকম এরকম মেয়েটা এই সমস্যা পড়ছে, স্যার রাইখে দেন। পরে কিছু অল্প বেতন দিয়ে হইলো রাইখে দেন। পরে আমার রাইখে দিল, রাইখে একটা মেশিনের সামনে বসাইলো সুতা কাটার জন্য। কত টাকা বেতন দিল আমি জানি না ভাইয়া, তখনও জানেন না? না, সুতা কাটতে ওই ছোট একগুলা কাঠার বলে ওইটা দিয়ে সুতা কাটতে দিছে। কারণ অপারেটর আমাকে বলে বডি গুলা উঠাও। আমি ভাইয়া বডি মানে কি আমি বুঝতে পারি না, আমি বডি কোথায় পাবো? আমি ভাবছিলাম যে রান্নাঘরের হয়তো ওই বটি হইতে পারে, কারণ ওই বটি আমি কিন্তু করা ওই কাপড় গুলাকে বটি বলে, যে বডি পার্ট, শরীরের যে অংশটা সেটাকে বলছে বডি। আমি তো এদিক সেদিক তাকাইতেছি যে বডি আমি কই পাবো। ওই মেয়ে তো আমার লোকে খুব রাগে গেছে, সে ভাবতেছে যে আমি মনে হয় ঘাটতেরা, ও বলতেছে যে মেয়েটা তো খুব ঘাটতেরা, ফাজিল টাইপের এই হেল্পার কই থেকে আইনে দিচ্ছে আমারে। এসে কিন্তু আমি নিচে মিকে তাকাইতেছি আর কাটতেছি, কিন্তু আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে যে আল্লাহ আমি কোথা থেকে কোথায় আসলাম, কেউই তো আমার ভালোভাবে কথা বলে না। পরে দিয়ে আমি আমি বুঝতে পারি নাই যে এগুলারে আপনারা বডি কন, তখন থেকে আমি বুঝতে পারছি। তারপরে যেটা ভাই কাপড় কাছে সিজার বলে ওরা, আমরা তো বলতাম কেসি। কেসির ইংরেজিটা হচ্ছে সিজার। হ্যাঁ, আপনার জানার কথা না? হ্যাঁ জি। তখন যেখানে যাইতাম সবাই আমার লাগে উল্টা পুল্টা ব্যবহার করতো, আমি যে বুঝতে পারতাম না আমার ওদের কথাগুলো গার্মেন্টস এর ভিতরে। তখন কেউ আমার লাগে ভালো কথা নয়, অনেক অপারেটর আমাকে মারতো, উঠতো, থাপড়াইতো, তো ওদের ধারণা যে আমি মনে হয় তেরা টাইপের। এরকম করার পরে আমাকে যখন রাতে 9টা বাজে ছুটি হবে, তখন আমি কিভাবে বাসায় যাব? তা না, আমি আমাদের লাইন ছেড়ে দিছি, আমি বৈশাখ কান দিয়ে আমাদের লাইন ছুটি দিয়ে দিছি, আমি বৈশাখ কান্না করি। পরে ওই সুপারভাইজার আমাকে বলতেছে তুমি বসে আছো কেন, যাও না কেন? পরে আমি বলি যে ভাইয়া আমি তো যে মেয়েটার সঙ্গে আসছি আমি মেয়েটারে খুঁজে পাই না। কয় মেয়েটা কোন লাইনে চাকরি করে? আমি তাও জানি না, আমি আজকে নতুন আসছি, আর কখনো চাকরি করি নাই গার্মেন্টসে। পরবর্তীতে কথা শুনে কয় মেয়ের নাম কি? কয় নাসিমা। তুমি আবার ওই 2 লাইন চালু আছে, ওই 2 লাইন 10টা বাজে ছুটি হবে। পরে ওই 2 লাইনে যায় বলতেছে যে নাসিমাকে। তো নাসিমা নামের কয়েকটা মেয়ে পাইছে, আমাকে দেখাইছে, কিন্তু যেটা নাসিমা পরবর্তীতে আমি পাইছি, আমি বলছি যে হ্যাঁ উনি। তারপরে মেয়েটাও আমাকে দেখে চিনছে। ঘরে বলে যে মেয়েটাকে তো আমি রাস্তা, আমি বলি যে আপু আপনার লাগে আমার যেখানে দেখা হয়েছে ওইখান পর্যন্তই আপনি আমাকে নিয়ে যান, তারপরে আমি বাসা চিনা যাইতে পারবো। তো 10টা পর্যন্ত ছুটি হয়েছে, 10টা পর্যন্ত আমি ওইখানে বসে রয়েছি, আমার দিয়ে কাজ করেছি, কিন্তু আমার কাঠে উঠাই নাই, কাঠে যে ওভার টাইম উঠাইতে হয় ওইটা উঠাই নাই। পরের দিন আমি এইভাবে আসছি, তারপরের দিন আমি ওই মেয়েটাকে বলি যে আপু আমি কালকে এখানেই আসবো, আপনি আমাকে নিয়ে যাবেন। তো এরকম করে 1টা মাস পর্যন্ত ভাইয়া ওর যদি মনে করেন 8টায় ছুটি হইতো, আমার যদি 10টা হইতো, তাহলে আমার ওভার টাইমটা আমি ওর খাতায় উঠিয়ে দিয়ে আমি 0ই পাইতাম, কিন্তু কাজ আমি করতাম, ওরে বসে রাখতাম শুধু যাওয়া আসার জন্য। আমি চিনি না এই জন্য। এইটা কি আপনার মা জানতো যে আপনি এই গার্মেন্টসে কাজ শুরু করেছেন? আমার মা সেদিনই জানতো না, যেদিন আমি প্রথমে আসছি। আমার মা খুব কান্নাকাটি করে যে আল্লাহ আবার কোন বিপদ হইলো, আমার তো একটার পর একটা খালি বিপদ হইতেই থাকে। যখন আমি রাতে 10টা বাজে বাসায় গেছি, শুনতে পারছি আমার কাছ থেকে, আমি বলছি যে চাকরি পাইছি, এরকম চাকরি করতেছি।
তখন মা কান্না থেকে আবার খুশি হয়েছে যে চাকরি পাইছি, আমি চাকরি করতে পারবো বা পারি, এরকম খুশি হয়েছে। আপনার ছোট বোনটা কি করতো ওই সময়টাতে? ছোট বোন ভাই একবারই ছোট, ও বাসায় থাকতো নাকি আপনার মা ওনাকে নিয়ে নিয়ে বাড়ি বাড়ি মা নিয়ে নিয়ে কাজ করতো মানুষের বাড়িতে? কোলে করে, মানুষের বাড়িতে না ভাইয়া, মেসে কাজ করতো। মেসের পাক। আপনার মা যখন বাড়িতে ছিল আপনাদের বাড়িতে, তখন তো এসব চিন্তাই করা যায় না, তখন তো আপনারা অনেক ভালো ছিলেন। না না ভাইয়া, তখন আমাদের অনেক চাষবাস হয়। মানে গৃহস্থ ছিলেন? গৃহস্থী ছিলাম, জি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলুন তারপর। মারও আবার হিরাও ওই যাদের কাজ করে তারা আবার ঝালমুড়ি বিক্রি করে, ঘুন্ডি পাকাইতে হয়, ওইটা নামাইতে গিয়ে পুরা হাড়ি মার পায়ের মধ্যে পড়ে গেছে, চুলার একবার হাঁটুর থেকে পুরা পাটা পুরা মাংস উঠে ছিলাই গেছে। এই চিকিৎসাও ওরা সবাই মিলে অনেক বকাঝকা করছে, হেগো এটা নষ্ট হয়ে গেছে। তারপর মা কয়েকদিন কাজ করতে পারে নাই, মার পুরা পাটা পাইকা পয়সা টয়সা কেমন ফুলা টুলা উঠছে, সবাই মিলে টাকা টোকা উঠাইয়া মারে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো এইভাবে ভাই আমাদের জীবন চলে। মাস শেষ হওয়ার পরে আমাকে 930 টাকা দিল আমার বেতন। আচ্ছা আচ্ছা। 930 টাকা দেওয়ার পরে ওডিআই আমি মারে দিছি, আর মা আবার আমাকে 30 টাকা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে প্রতিদিন আমি আবার বলছি যে মা, প্রতিদিন দুপুরে ভাত খাওয়ার সময় সবাই নিচে নামে দেখি যে আচার খায়, বড়ই কিনা খায়, বুট খায়, এসব খায়, আমি তো খাইতে পারি না। পরে মা আমাকে 30 টাকা দিয়ে দিল যে আজকে থেকে তুইও খাবি। তো এইভাবে ভাইয়া। এর মধ্যে কি আপনার বাড়িতে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ ভাইয়া, এর ভিতর বাড়িতে যোগাযোগ করছি বলতে এত গরম ভাইয়া, ভীষণ গরমের জ্বালায় আমরা পুরা মানে ঘামাচি টামাচি উঠা পুরো সিলে গেছি। শুধু ফলরে ঘুমাই, ফলটাও ভাইয়া ভাঙ্গা খেকরা বেকরা, ওইখানেই ঘুমাই। কিন্তু বাড়িতে যাই আমি আর আমার ছোট বোনটা, এই দুইজন আমার মা আইসা ইয়াতে উঠিয়া দেয় আমারে, সাইদাবাদ বলে ওই জায়গায় উঠিয়া গাড়ি টিকিট কাটতে আমাদেরকে গাড়িতে উঠিয়া দেয়, দিয়ে হেল্পারের 20 টাকা দেয়, দিয়া বলে যে তোমরা এই জায়গায় নামিয়ে দিবা। তো ওই জায়গায় ওরা নামিয়ে দেয় আমাদেরকে। নাইমিয়া আমার মা আমাকে শিখিয়ে দিছে যে রিক্সা লবি, রিক্সারে কবি কি মাঝির ঘাট যাবো। আচ্ছা। গিয়া তো চিনতে পারছি সাম্পানে চলে, সাম্পানে ওই পার নিয়ে নামিয়ে দেয়। তো ওই পার নামিয়ে দিল, ওই পার হাইটে গিয়া মানে ভাইয়ার দোকানের পিছনে আমরা লুকায় রয়েছি। একটা লোক আবার আমাদেরকে দেখে ফেললে পরে ওরা আবার আমার দৌড়ানি দিছে, দৌড় না দিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। ওইটা দাঁড়িয়ে বলতেছি যে ভাইয়া আমি একটু ভাইয়ার সঙ্গে দেখা করতে চাই। তখন তোমার ভাইয়াকে আমি কইছি ওই যে হোসেন আছে, হোসেন শফিক এরা আমার ভাই। ওই লোকটা যায় বললো আর আমার ভাই আবার ওই দোকানের পিছনে আসলো। ওইখানে আবার কাটাকুটা অনেক মাদার কাটাকুটা ফেলাইছে। আমার ভাইয়ের সাথে তোরা এই জায়গায় ঢুকছিস কেন বাইরে এন থেকে। পরে আমার ভাই ধরে আমাদের বাইরে করে রাস্তায় আনলো, আইনা আমাদেরকে শুননা ভাই আবার আমার বোনের কোলে লইছে, দুনিয়া নাস্তা আমাদেরকে দিছে দোকান থেকে। পরে বলছে যে ভাইয়া আমাদেরকে মা এমনি পাঠাইছে, আমাদের খুব কষ্ট হয় ভাইয়া, একটা ফ্যান কিনে দিতে, একটা জালি ফ্যান কিনে দিতে। আমরা নিজেরাই তোরে বোন ভাত খাইতে পারি না, এখন এত কষ্ট কিভাবে তো করে ফ্যান কিনে দিন, তো যদি কোনোদিন কিনতে পারি তাহলে ফাড়িয়ে দিব, কুরিয়ান সার্ভিসে না কিতে পাঠিয়ে দিব। তখন আমাদেরকে এমনি দিয়ে দিল, 100 টাকা দিয়ে দিল। ওকে কি 100 টাকা দিয়ে কি যাইতে পারবো? পরে দিয়া 3 ওভার থেকে টাকা নিয়ে আমাদেরকে আবার টিকিট কেটে একটা সিট দিয়ে আমি আমার বোনের সিপাসিপি করে এক সিডি বই আবার আমাদেরকে গাড়িতে উঠিয়ে দেয় আমার ভাই। তো এভাবে আবার আমরা চলে আসছি। আসার পরে আমার মা খুব কাঁদে যে আমার কি দিন কি হয়ে গেল, কি সংসার কই হয়ে গেল, আজকে এত দূরে আসছি, আমার ছেলেরাও পড়ে গেল। যাই হোক আমাদেরকে ঘুম পড়ায় কাপড়ের আসলা দিয়ে বাতাস করে করে, একটা হাত পাকা কিনার মতন তখন ছিল না, কাপড়ের আসলা দিয়ে আমাদেরকে বাতাস করে ঘুম পড়ায়। তো এইভাবে ভাই আমাদের জীবন কাটে। আমরা ঢাকা প্রায় 2-3 বছরের মতো থাকি। আচ্ছা আচ্ছা। তো 2 বছর পরে ভাই আমি অপারেটর হই। আমি আবার একটা বয়স্ক অপারেটরের সামনে পড়ছি, ওনারে আমি সবকিছু ভাঙ্গা বলছি। বলার পরে কয় তাইলে তো তোর অপারেটর হওয়ার তাড়াতাড়ি দরকার আছে, 930 টাকা কি হয়। আচ্ছা। সে বলে যে আমি যখন টয়লেটে যাবো তখন তুই মেশিনে বসবি, আমি যখন লাঞ্চে তাড়াতাড়ি ভাত খাই এসে মেশিনে বসবি। প্রথম দিন ভাই যখন মেশিনে বসছি, ওগুলো তো কারেন্টের মেশিন, পাড়াদিসের মেশিন গ গ করে উঠছে। আমি তো ভয়তে পুরো ফালায় ওইটা চিৎকার বাক্কার দেওয়া শুরু করছে। আরো 2-3 জন মানুষ একা কি হয়েছে সুইটেই মেশিনের ভেঙে টেঙে গেছে। আমি তো ভয়তে আর কখনো মেশিনে বসি না। পরবর্তীতে ওই অপারেটর এসে আমার পায়ের উপরে ওনার পা দিয়া তারপরে মেশিন জ্বালায়, এরকম করে মানে প্রথম উনি মেশিনটা ধরে। তো এইভাবে যাই হোক 2 বছর পরে আমি অপারেটর হয়েছি। অপারেটর হয়ে গার্মেন্টসটা চেঞ্জ করে অন্য একটা গার্মেন্টসে গেছি। ওইখানে আমার বেতন দিচ্ছে 2500 টাকা। আচ্ছা। 2500 টাকা বেতন দেওয়ার পরে এখন তো মনে হয় যেন আমরা খুব বড় লোক হয়ে গেছি। খুবই আনন্দ লাগে যে ভাইয়া
ওকে। তো আমার বেতনের টাকা দিয়েই বাড়িতে যায়, প্রথম মাসের বেতন পাইয়া বাসায় যায় আমার কই কি মা আজকে থেকে আমরা অনেক বড় লোকে হয়ে গেছি, আমার গোয়ান সবই হয়ে গেছে, আমরা অনেক টাকা পাই। তো আমার মায়ও মেসের থেকে মনে করেন একটু একটু খাবার যা আনে তা ভালো টালো যদি 1 পিস মাছ টাছ আনে তাহলে ওইটা আমার জন্য রাখা দেয়। এখন আমি টাকা উপার্জন করি, আমার বোনরে আর দেয় না, আমার বোনের একটু একটু দেয়, তা আমি আবার খুঁটা খাইতে একটু দিই। তো আমার প্রথম মাসের বেতন দিয়ে আমরা একটা জালি প্যান কিনি, জালি প্যান কিনে এখন একটু আরামে ঘুমাই। তো এইভাবে এখন আমাদের দিনটা মোটামুটি ভালোই চলে। হঠাৎ করে বাড়ির থেকে, এর মধ্যে তো আপনার ছেলে মেয়ের কোনো খোঁজ খবর না নেই? ভাইয়া এর ভিতরে কোনো ছেলে হঠাৎ করে বাড়ি থেকে? জি ভাইয়া, তো এরপরে হঠাৎ করে বাড়ি থেকে একটা খবর আসে যে আমার ছেলেটা নাকি বাড়িতে আসছে। আপনার বাড়িতে? আমাদের বাড়িতে চট্টগ্রাম আসছে। ওকে। এখন বলতেছে যে ওর পুরা পাটা খুব ঘাটা হয়ে গেছে, বাহিরে গরুর জন্য ঘাস টাস কাটতে যায় তখন নাকি জোকে ধরে, অনেক জোকে ধরে পুরা 2টা পা একবারে পচে ফেলাইছে। তে বাড়িতে আসছে, আমার ভাবি ঘরে জায়গা দেয় না, আমার ভাইস্তারা মারে অনেক ধরে টোরা। তো এখানে সেখানে রাস্তায় ঘাটে কাগজ টাগজ দিছে শুয়ে থাকে। তো একদিন মেম্বারের বাড়িতে বলে ওই যে বাহিরে ভাইয়া শুকনার সময় পাতা কুড়ায়া এরকম টাল করে রাখে, ওই পাতা দিয়ে রান্না করে, ওই পাতার ভিতরে শীতের সময় পাতার ভিতরে ঢুইকা ও শুয়ে আছে, কেউ ঘরে জায়গা দেয় না ওরে। সকালবেলা ওরাও উঠছে চা জাল দিবে, পাতা এরকম করে লাঠি দিয়ে চুলাই দিতে লইছে, তখন আমার ছেলের গায়ে খোঁচা লাগছে। আমার ছেলে তো পাতার ভিতর থেকে ধৈর্য মোচর করে বের হইতেছে, ওরা দেখে সবাই ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে চিকের বাক্কা দিয়া যে ছেলেকে পরে শুনে যে এটা হোসেনের শফিকের বাইগনা। তো এইভাবেই ভাইয়া ও রাস্তাঘাটে তখন থেকে ও রাস্তায় থাকে, মানুষের থেকে ছায়া খায়, কাগজ টাগজ টোগায়, বোতল টোতল টোগায়, এগুলা বিক্রি করে খায়, মানুষের থেকে চায়, এইভাবেই মানে ওর জীবন। যাই হোক পরে ভাইয়া আমরা আবার দেশে চলে আসি। চট্টগ্রামে আসার পরে যখন আমার ছেলেটাকে দেখি আমার একটু ঘৃণা লাগিয়ে যায়, কিন্তু ও যে আমার ছেলে, ওরে আমি টাইনা বুকে নেবো এমন কোনো আমার ভিতরে থাকে না, ফিলিংস থাকে না। না, আমি ওরে দেখে আমি নিজেও নাকটা মুসকে, কেমন রাস্তাঘাটে ফোলাফান ভাই কেমন থাকে, ময়লায় ছয়লায় সারা গাও হাত পা কিরকম। ওই ছেলেটা এটা আমার ছেলে বললে আমার ভাবতেই কেমন যেন লাগে। তখন এর দেখে পরে আমার মায় আবার একটু মায়া করছে, পরে আমার মার লাগে আমার ভাবিগুলোর লগে এখন খুব ঠেলাঠেলি বাইজে যায়, খাবার নিয়া বা কাজকর্ম নিয়া যে এতগুলা আইসা উঠছে। আমি আবার কি করলাম, আমাদের চট্টগ্রামে একটা বাসা ভাড়া নিলাম, ছোট একটা রুম নিলাম, আমার বোন, আমার মা আর আমার ছেলেটাকে নিয়ে। কতগুলা মানুষ, আমি একটা গার্মেন্টসে ঢুকলাম আমাদের চট্টগ্রামে, ওইখানেও 2500 টাকা আমার বেতন দিচ্ছে। 2500 টাকা বেতন ধরে এতগুলা মানুষের বাসা ভাড়া দিয়ে খাইয়া পারি না, ওই বাসা ভাড়া 1500 টাকা। এভাবে কিছুদিন যায়, যাওয়ার পরে আমাদের চট্টগ্রাম পটিয়ার একটা লোক, ওনার বয়স থাকে তখন, ওনার মুখে শুনছি 55 বছর। তো ওনার চোখে আমি পড়ে যাই। কিভাবে পড়েন? তো একটা দোকান আমি বাকি করে নিই, ওইখান থেকে আমার কিছু লাগলে নেই, তেল সাবান টাবান, মাস শেষ হলে বেতন পাইলে পরে আইনা দিয়ে যাই। তো আমার একটা ঘড়ির দরকার, দেওয়াল ঘড়ি, আমি একটা ঘড়ি নিতে আসছি। ঘড়িটা আমি এরকম করে বুকে নিয়ে যাইতাছি, ওই লোকটার আবার মাছের ফার্ম আছে, ওইখান থেকে আইসা ওই দোকানের সামনে বাইক আছে ওনার, বাইকের লগে এরকম হেলান দিয়ে দাঁড়ে সিগারেট টানে। তো রাস্তায় তো অনেক মানুষই, আমি আর কারোর ফলো করিনি, কিন্তু আমারই ফলো করছে লোকটা। তারপরে উনি আমার পিছনে আমাদের বাসা পর্যন্ত আসছে, বাসাটা দেখে গেছে, দেখে আবার চলে আসছে, আমি জানি না। পরে আমাদের এলাকার মেম্বারের ছেলে ও আর এই লোকটা একই গ্যারেজে মানে বাইক ঠিক করাইতে দেয়, এভাবে ওদের পরিচয় হয়। তখন আমাকে দেখার পরে ওই ছেলের লগে বলে, তহিদের লগে বলে যে তহিদ এরকম এরকম, তুই তো জানিস তোর আন্টি এরকম এরকম 2টা বাচ্চা রেখে অন্য লোকের লগে চলে গেছে, আমি আর বিয়ে শাদী করি না, আমার ছেলে 2টা এখন বড় হয়ে বিয়ে শাদী করে ওরা আমেরিকা থাকে, আপাতত আমি একা আছি, তাই এরকম এরকম মেয়েটা আমার পছন্দ হয়েছে, তুই দেখ কি করতে পারিস। তখন বলছে যে তাইলে আমার দেখান। পরে যখন বাসা দেখাইছে তখন তো হয়তো বুঝতে পারছে যে আমি কে, কয় এটা তো হোসেন কারিগরের বোন, ছোটবেলা হারিয়ে গেছে, এখন তো আসছে অনেক দিন হয়েছে এই ঘটনা। তো এদের থেকে কিছুটা জানছে, জানার পরে আমার আবার আরেক দিন দেখছে রাস্তায়, দেখার পরে ওনার মানে পুরাপুরি পছন্দ হয়েছে। তো এদের মাধ্যমে আমাদের ফ্যামিলিতে প্রস্তাব দেওয়া হয়। অনেক টাকা পয়সা আলা মালিক, আমাদের মতো ফ্যামিলি 50টা কিনে নেওয়ার মতো ওনার অত সম্পদ আছে। পরবর্তীতে এখন তো যেভাবে বলছে যে আমাদেরকে, চট্টগ্রাম তো আমরা ভাড়া বাসায় থাকি, সরকারি কোয়ার্টারে থাকি, আমাদেরকে জায়গা কিনে দিবে, বাড়ি বাইনে দিবে, আমার নামে এই সেই করে দিবে, 5তলা বাড়ি দিবে, আমরা সব সময় থাকতে পারবো। সরকারি কোয়ার্টারে থাকেন মানে ঠিক বুঝলাম না, সরকারি কোয়ার্টারে কে থাকে? আপনি থাকেন? আমার ভাইরা, ওই যে আমার ভাই প্রথম থেকে একটা চাকরি করে সরকারি, বিয়ে করার পরে কোয়ার্টার পাইছে, ওই জায়গায়
তারপরে দেখার পরে এখন আমার ভাবিরা লোভে পড়ে গেছে টাকা পয়সার, উনি এত কোটিপতি, কিন্তু উনি যে কে এটা কিন্তু ওরা দেখেনি, উনি দেখতে কেমন এটাও দেখেনি, ওনার শুধু টাকা পয়সার কথা শুনি ওনারা মানে ফিট হয়ে গেছে। তখন আমি বলতেছি যে এত বয়স্ক একটা লোক, আচ্ছা ঠিক আছে আমিও রাজি হয়েছি, কিন্তু আমি ওনাকে দেখবো। তো দেখতে গিয়ে ওনাকে দেখে তো আমার মোটো পছন্দ হইলো না ভাইয়া, পুরাটা মাথা টাক, মাথায় কোনো চুল নেই, আর ওনার এত বড় গোপ যে গোপের জন্য নিচে মুখটা দেখা যাচ্ছে না, এত বড়, আর গোপগুলো এরকম বাঁকা করে দেয় দুই পাশে দিয়ে, মানে হাত দিয়ে এরকম ঘুরে বাঁকা করে দেয়, আর চোখগুলো একবারে মিউ মিউ করে, চামড়া টামড়া ঝুলে ঝুলে গেছে একেবারে। ওনাকে দেখে আমার মোটো দাদার মতো মনে হয়, দাদা বললে ওনাকে ঠিক হবে, বাবাও না। তো ওনাকে এক নজর দেখি আমার পুরোপুরি ভক্তি উঠে গেছে। আমি সেখান থেকে সঙ্গে সঙ্গে আইসা বাসায় এসে মার লগে অনেক কান্নাকাটি করলাম যে মা আমি কি দোষ করছি, আমার কেন এরকম বারবার হয় আমার লগে, আপনারা লোকটার তো একবার একটু দেখতো ছেলে না যে উনি দেখতে কেমন, শুধু টাকাটারির কথা শুনছেন আর টাকা দেখেন না, খানো নাই। তারপরে আমার ভাইয়ের লগে বললো যে ও তো এরকম কান্নাকাটি করে, তাহলে তোরা লোকটারে দেখ। তো দেখতে কইলো, আমার ভাই দেখলো, আমার একটা ভাবিও দেখলো, দেখার পরে কয় আমার বুদ্ধি দিল, উনি হয়তো কিছুদিন পরে মরে যাবে, তখন তো তোর বাড়ি গাড়ি বিশাল সম্পত্তি তোরই থাকবে, তখন না হয় তুই পরবর্তীতে আবার একটা কিছু করার ইচ্ছা থাকলে করিস, ছেলে মেয়ে দুইটাও এখন মানুষ হবে, এরাও মানুষ হবে, আর তুইও সুখে থাকলি, আমাদের টানতে পারলি, এটাই ওরা দেখলো। মানে অনেক বুঝাইলো যদি ভালো জায়গায় দিতে চাই তাহলে তোদের ভাই তো কিছুই নেই, ভালো টাকা লাগবে, ভালো পয়সা লাগবে, আমাদের চট্টগ্রামে অনেক যৌতুক নেওয়া দেওয়া হয় ভাইয়া। তারপরে এসে বললো, এসে বলার পরে আমি বললাম যে মা না আমি এটাতে কিছুতেই রাজি না। আমি কি করলাম, ঢাকায় কারোরে না বইলে চলে আসলাম, এপির একা আসলাম কোথায়, এই যে নোয়াখালীর ভাবি ফার্মগেট যখন আমরা থাকতাম আমার আম্মাকে নিয়ে, তখন যে নোয়াখালী একটা ভাবির সঙ্গে পরিচয় হয়েছে, ওনারা আমাকে দেখতে রাখতো, সমস্যা হইলে ওনারা আসতো, পাশে দাঁড়াইতো, ওই ভাবির কাছে এসে উঠছি। ওঠার পরে ভাবি আমার থেকে জানলো, আমি ভাবিরে বললাম এই ব্যাপার, তো ওই লোক আবার জানতে পারলো যে আমি ঢাকায় চলে আসছি। ও ওনার বাড়ি আবার মগবাজার ৪৪ রেলগেট, ওনাদের ৫ তলা বাড়ি আছে নিজেদের। উনি এই বাড়িতে আসলো, আসার পরে উনি অন্য একটা নাম্বার দিয়ে আমার সঙ্গে কথা বললো অন্য লোকের মাধ্যমে। এই বয়স্ক লোকটা? জি, এই বয়স্ক লোকটার নাম হয়েছে একরাম। তিনি অন্য একজনের মাধ্যমে আমার লগে কিছুদিন কথা বললো, একটা জোয়ান জান মানুষ দিয়েই আমার সঙ্গে কথা বলাইছে। তো কথাটা রেকর্ডিং করার পরবর্তীতে উনিও আবার শুনতো যে আমি কি বলতাম, মোবাইলে অটো রেকর্ড করে রাখতো। তো এইভাবে পরে আমার খোঁজ নিল যে আমি কোথায় আছি। আমি বললাম যে আমি ফার্মগেট থাকি, এই আমি বাড়ি থেকে বেড়াইতে আছি, আমি ভাবির কাছে চাকরি টাকরি করি, এসব কিছুই বলতাম না ওই লোকটার লাগে, ভালো ভালো কথা বলতাম। শুনে উনি ফার্মগেট ওই ঠিকানা মতো আসছে। ফার্মগেট আইসা সে আমাকে খুঁজে বের করলো। আমার ভাবি বললো আচ্ছা ঠিক আছে বাসায় আসতে বল। তখন বাসায় আসলো, ওনাকে আমি বললাম বাসায় আসতে। তো উনি আবার কি করলো, ফাল্লারে গিয়ে ভাইয়া সাইজা গুইজা আসছে। তো বাড়িতে আমি যেরকম একবারে বিশ্রী দেখছি ওরকম বিশ্রী আর এখন দেখা যাচ্ছে না, এখন একটু মোটামুটি ভালোই লাগছে। মানে যে লোকটা আপনাকে বিয়ে করতে যাচ্ছে তার কথা বলছেন? হ্যাঁ তার কথা বলছি। তা আমার ভাবিরা দেখে কো না দেখতে শুনতে তো ভালোই আছে, বয়স একটু বেশি, তাতে কি হয়েছে, তাহলে তোরও তো একটা সমস্যা আছে, আবার একটা বাচ্চা, এখন 2টা বাচ্চা, যাই হোক ওইটারে যদি পাস তাহলে পাইলি, আর না হয় এটারে একটু মানুষ কর। আমার এই ভাবিও বুঝে তো যা। পরে আমার এই ভাবি ডাইকা ওনার সঙ্গে কথাবার্তি বললো, বলা টলা পরে কয় তাইলে ভাবি আপনারাই এখানে করেন, ওর তো বাড়ির ফ্যামিলি তেমন একটা ঠিক নাই, এক একজন এক এক রকম, তাহলে আপনি এখানে গার্ডিয়ান হয়ে একটা কিছু করেন। তখন কয় ভাই আমি তো ওর কিছু না, আসলে এইভাবে এইভাবে পরিচয় হয়েছে, তা না আমার এত টাকা পয়সা করবো। কয় ভাবি আপনি সেটা চিন্তা করেন না, উনি সঙ্গে সঙ্গে 10,000 টাকা বের করে দেয়। দিয়ে বলে যে ভাবি আপনি মার্কেট টার্কেট করে এখন আপাতত টুকিটাকি দেন, পরে আমার মতো করে আমি ওরে সাজিয়ে নিবো। তা না আমার ভাবি কি করলো, 2 টাকা 10 টাকা 5 টাকা এরকম দামের সাজগোজ কিনে নিয়ে আইলো আমার লাগিয়া। নিয়ে আইসা আমার সাজাইলো, আর কিছু খাবার তৈরি গেছে। ওইখানে আমরা আগে যে বাসায় ছিলাম একই তো জায়গায় গার্মেন্টসে চাকরি টাকরি করছি, আশেপাশে যে জায়গায় বাড়াতে ছিলাম অগরে বইলা টিলা আমার ভাবি কিছু তৈরি করে 5 কেজি গরুর মাংস এনে রান্না টানা করে 10,000 টাকার ভিতরে আয়োজন করে আমার বিয়ে টিয়ে দিয়ে আমার জামাই লগে পাঠিয়ে দিল ওই দিনই। ওকে ওকে। ওই দিনই ওই রাত্রি বিকালে পরিচয় হয়েছে, রাতের ভিতরে সবকিছু কমপ্লিট। রাত 10টা বাজে আমার ভাবি বিদায় দেয়, খাওয়া টাওয়া 11টার গাড়িতে আমরা সরি গ্রামে যাই। গ্রামে যাওয়ার পরে সবাই জানাজানি হয়, ওরা তো সবাই লাপায়, খুশি অনেক আমার আত্মীয় স্বজন শুনি। তারপরে আমাকে নিয়ে একটা ভালো বাসা নেই, ও বাসা নিয়ে আমার ছেলেটাকে সহ আসি। তো আমি কোনো রান্না বান্না জানি না ভাইয়া, 2 মাস আমার আম্মা এসে রান্না করে দিয়ে যায়। পরে বলে যে তোমার আম্মাকেও থাকতে বলো, সমস্যা নেই, তোমার আম্মা যদি তোমার ভাইদের কাছে সমস্যা হয় তাহলে এখানে থাকতে বলো, আমার কাছে তো কোনো প্রবলেম নেই। উনি আবার প্রতিযোগিতার বসি ভাই, বর্ষাকালে
প্রতিযোগিতায় বসিবে, একটা টিকিট 22,000, 15,000, 30,000 এরকম আমি শুনেছি ওনার কাছে, কিন্তু আমি সত্য মিথ্যা জানি না। তো বসি ভাই এটুকু জানি, বসি সুতো মতো একদিনকে ঘরে আনছে, সেটাও দেখছি। এইভাবে মানে 2-3 মাসের মতো চলছে। 3 মাসে ভাইয়া উনি আবার একটা শিক্ষিত মানুষ, উনি বাংলাদেশে পড়াশোনা শেষ করে নাকি আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে। উনি আমার সঙ্গে ভাইয়া কোনো কিছু নিয়ে জোর করতো না। আমি ওনার কাছে যদি না যেতাম উনি কখনো জোর করে আমাকে কাছে নিত না। আমি যদি মনে করেন যে এই জিনিসটা দেখে অনেক আনন্দ পাইছি, পাশের ঘরের যে এই জিনিসটা খুব ভালো লাগছে, এটা আমি বলছি একবার, ও সেই জিনিসটা আইনে আমার মন পাওয়ার চেষ্টা করতো। চাইতো যে আমি কোনটায় ভালো থাকি ওইটা নিজে আইনে দেওয়ার চেষ্টা করতো। তো এইভাবে ভাইয়া 2-3 মাস যায়, আর 2-3 মাসের ভিতরে ওর সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা মনে করেন 2-3 মাসে 2-3 বার হয় না। তো একবার ওকে নিয়ে আমি মেশিনের কাজ শিখছিলাম আমার এই বিয়েটার আগে। বিয়েটার পরে কি গার্মেন্টসে আপনি কাজ করলেন? না ভাইয়া, তো 2-3 মাসের আগের কথা বলতে কি ভাই, 2-3 মাসের পিছনে একটু যাই, সংসারের পিছনে একটু যাই বলতে, আমি ওই ছেলেটার থেকে ওদের বাড়ির, গ্রামের বাড়ির বরিশালের একটা নাম্বার নেই, এই নাম্বারটার মাধ্যমে এই ছেলের বাবার লগে যোগাযোগ করি, করার পর ওর থেকে জানতে পারি যে মেয়েটা ঢাকায় এই জায়গায় আছে। তখন এটা আবার আমি আমার হাজবেন্ডকে শুনাই, একরামকে শুনাই যে মেয়েটাকে তোমার আনতে হবে। মানে আপনার মেয়ে? জি। তখন মেয়েটাকেও এখান থেকে নেয়, নিয়ে যাওয়ার পরে এখানে ছেলে মেয়ে দুইটাই আছে আমার কাছে। আপনার কাছে থাকতো আপনার ছেলে মেয়ে? জি। একটা সুখের সংসার শুরু হলো বলা যেতে পারে। জি, সুখের সংসার শুরু হলো। তো ভাইয়া যখন আমি বাসা নিছি তখন পাশের রুমের একটা ভাবি আমাকে জিজ্ঞাসা করে যে আপনারা কতজন এখানে? তখন আমি বললাম যে 4 জন, আমার হাজবেন্ড আর ছেলেটা তখন ছিল, আমি 3 জন, আর আমার আম্মা যদি থাকে তাহলে 4 জন। তখন বলে যে আপনার বাবা মা আর আপনি আপনার ছোট ভাই। আমার ছেলেটাকে বানাইলো আমার ভাই, হাজবেন্ডকে বানাইলো বাবা। বলতেছে আপনার এই কয়জন? তখন আমি ওইখানে হ্যাঁ বলে আসছি। যাই হোক, একবার আমার হাজবেন্ড কিনে ডাক্তারে গেছি, ডাক্তার বলে যে আপনার বাবাকে ডাকেন। তো ওনার সঙ্গে আমি কোথায় গিয়ে তেমন একটা মানে সবসময় মনে করতো যে লোকজন মনে করতো আপনার বাবা। জি, আমাকে জিজ্ঞাসা করতো না ভাইয়া যে উনি আপনার কি হয়, এমন জিজ্ঞাসা করতো না, ওনার ডাইরেক্টই বলতো যে বাবাকে ডাকেন। জি, আপনার বাবাকে ডাকেন, ডাক্তার আমাকে বলছে। তখন আমি বাইরে গিয়ে বললাম যে আপনাকে ভিতরে ডাকতেছে। তখন তাকে জিজ্ঞাসা বলে যে আপনার মেয়ের এই, তখন উনি আর কি বলছে আমি সেটা জানি না। তো যাই হোক ভাইয়া, এইভাবে 2-3 মাস যায়, আমিও কখনো আমার থেকে ওনার কাছে যাই না, ওনার দিকে তাকাইলে আমার মোটেও ভালো লাগে না। তারপর আমার ভাবিরা বলে টলে ওনার মোষটা একটু কাটায় আর ছোট মোটো করছে। উনি আবার বলছে বিয়ের সময় যে আগলা ভাবে চুল কিভাবে অপারেশন করে মাথায় লাগায়, আমি এটি পছন্দ করি না, দেখো ওইটা করবো। পরবর্তীতে আমাকে বলে এটা করলে ক্যান্সার হয়। যাই হোক, এভাবে রয়েছে 2-3 মাস। হঠাৎ করে 3 মাস পরে আমার কাছে একটা ফোন আসে সন্দীপ থেকে। ইয়াসমিন নামের একটা মহিলা, ওনার গায়ে আবার যে সাদা সাদা একগুলা রোগ হয় না, সেটি, ওই রোগের, ওনাকেও তাও উনি ওনার আম্মাকে 1 লাখ টাকা দিছে, ওইখানে জমিন টমিন কিনে দিয়ে উনি আবার বড় নেতা। মানে কি আপনার জামাই? জি, আমার জামাই। যেই ভদ্র মহিলা আপনাকে ফোন দিল ওনাকে জমি কিনে দিয়েছে আপনার? জি, ওনাকে জমিন কিনে দিয়েছে, ওনার আম্মাকে আবার 1 লাখ টাকা দিছে। তো উনি নেতা, তখন এক জায়গায় গিয়ে গিয়ে মনে করেন পলাইতো, পলাই ওই জায়গায় এক একটা বিয়ে করতো। আবার এমনকি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ হইতো। উনি যে প্রথম যে বিয়েটা করছে ভাইয়া, 2টা ছেলে যে আমেরিকা থাকে, বললাম যে বউ বললো অন্য ছেলে লাগে চলে গেছে, আসলে কিন্তু তা না, বউ চলে গেছে, উনি এক একটা বিয়ে করে দেখা। আর প্রথমে বউটা হয়েছে উপজাতি, তো ওনার কাছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব রকমের আছে। আপনি এগুলো জানলেন কিভাবে? আমি জানছি কিভাবে, এই যে এই মহিলাটার মাধ্যমে। ওই মহিলা কি বললো আপনাকে? ওই মহিলা বললো যে তোমার সঙ্গে একরামের কিসের সম্পর্ক, ফোন দিয়ে আমাকে বললো। তখন আমি বলছি যে উনি তো আমার হাজবেন্ড। আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনার সঙ্গে কিসের সম্পর্ক? তুমি বলো ওনার সঙ্গে আজকে আমার 12 বছরের সংসার চলতেছে, তুমি আমার জিজ্ঞাসা করো তুমি 2টা বাচ্চা নিয়ে ওনার সঙ্গে কি দেখে বিয়ে হইছো? তা আমার নাম্বার, আমার ছবি সবকিছুই ওনারা সবাই জানে, কিন্তু আমি কারো ব্যাপারে কিছু জানি না। পরে মহিলা কান্না করতেছে, দেখো আমার আজকে অনেক দিন ধরে জ্বর, ওর থেকে আমি 2000 টাকা চাইছি, ও দিবু করে আজ পর্যন্ত আমার কাছে আসে না, 1 মাস হয়ে যাইতেছে আমার লগে দেখা করে না। আমি এই জন্য আগে তোমার কাছে ফোন দিয়েছি, তোমার যে বিয়ে করছে আমরা সবাই জানি, কিন্তু তুমি হয়তো আমাদের ব্যাপারে জানো না। তো এটা যদি ও জানে তাহলে আমার ছাইড়া দিবে, তুমি কিন্তু এটা কইও না, তোমার 2টা হাতে পাই দিছে। তখন আমি ওনার থেকে ভাইল দিয়ে জানতে চাই আসলে ব্যাপারটা কি। তারপরে বলে যে তুমি তো ওনার ব্যাপারে কিছু জানো না, উনি এই পর্যন্ত 51টা বিয়ে করছে। ওনার কথাটা আমার বিশ্বাস হলো না ভাইয়া, কোনো মানুষ 51টা বিয়ে করতে পারে কিনা। আমি বললাম যে আপনি কি মানে আমার সংসার নষ্ট করার জন্য হয়তো এগুলো বলতেছেন নাকি? বলতেছে আমি তোমাকে কয়েকটা ঠিকানা দিই, কয়েকটা বোন নামও বলি, তুমি ওই জায়গায় যাও, এমনকি তোমাদের চট্টগ্রামের ভিতরেই তুমি হাঁটলে 5-6টা বউ পাবা। তো উনি আমার বান্দরবনের একটা ঠিকানা দিল। তারপরে আমাদের শহরে পাথরঘাটে একটা জায়গা আছে, ওইখানে একটা বউ ঠিকানা দিল।
আমরা যেখানে থাকি বর্তমানে এই জায়গার একটা ঠিকানা দিছে, 3টা ঠিকানা আমি লিখে রাখছি। আর ওনার ঠিকানা তো উনি বলছি যে আমার বাড়ির সন্দীপ, হয়তো তুমি চিনবা না, তোমার লাগে আমি কোনো একদিন দেখা করবো এসা। আমি এই 3টা ঠিকানায় যাই ভাইয়া ওনার নাতিন সাইজা, ওনার বড় ছেলের মেয়ে সাইজা যাই। আমি বড় ছেলের নাম রানা, রানার মেয়ে হয়ে আমি যাই। ওকে, ওদের কাছে যে পরিচয় দেয় যে আমি একরামের নাতিন, রানার ছেলে, আমি রানা আমার আব্বা, এরকম বলে ওনাদের সঙ্গে পরিচয় দেয় যে আমার দাদা তো এখনো আবার বিয়ে করার জন্য আমাদের মহল্লায় নাচানাচি করতেছে, আপনারা কেন ঠেকেন না, এই সে বলে। কয় কি করব বলো, এতগুলা 50-60টা বিয়ে করে এখনো এই লোকের মন বললো না আরো বিয়ে করার জন্য, এরকম করে এক ফা কবরে চলে গেছে। বউরা কি দেখলেন? আপনার স্টেপ বাই স্টেপ বলেন, প্রথম কার কাছে গেলেন, কি দেখলেন? প্রথম আমি গেছি বান্দরবন। গিয়া বান্দরবন ছোট ছোট 2টা বাচ্চা ওনার, জি 2টা বাচ্চা, আর মহিলাও আমার আম্মার বয়সী এরকম হবে, সুন্দর মুন্দর মহিলা, মধ্যম বয়সী। ওনার কি ভাই বোন নাই? ওনার কি আর্থিক অবস্থা ভালো ছিল না? উনি কেন ওনাকে বিয়ে করেছে? স্টোরিটা কি পেলেন, কেন বিয়ে করলেন? স্টোরিটা কেন সেটা আমি জানি না, আমাকে বললো। কিন্তু আমি নাতিন সেজে গেলাম, যাওয়ার পরে আমি ওনার জামা কাপড় দেখলাম, ওনাদের ছবি দেখলাম, বাচ্চা টাচ্চা নিয়ে ওনাদের হাজবেন্ড ওয়াইফের ছবি টবি দেখে বললাম। পরে আমি আমার পরিচয় দিলাম যে আমি এই জন্য আসছি এই পর্যন্ত, আমার দাদা আমাদের ওই জায়গায় আবারও বিয়ে করতে চায়। তখন ওই মহিলা বললো যে কি করবো এই লোকটারে নিয়ে, আর এই লোকটা এতগুলা জায়গায় জায়গায় বিয়ে করে ওনার মন বললো না, এরকম বললো। আমি ওইখানে একটা রাত থাকলাম বান্দরবন থেকে, সকালে আসার সময় বাকি 2 জায়গায় গেলাম। বাকি 2 জায়গায় গিয়ে দেখলাম যে কিছুদিন আগে কোট গায়ে দিয়ে বৃষ্টির ভিতরে বাইক চালালে সেই কোটটা এখানে ঝুলানো, মানে সবকিছুই আমি দেখতেছি। তারপর ওদের বিয়ের ছবি মহিলা আবার এইবার করে দিল, আমার ছবি টবি আমি দেখলাম, বইয়া সানাসা দিল, খায়াতে আসলাম। পরে আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনার কাছ থেকে কতদিন এসে গেছে? আমার কাছ থেকে তো গেছে আজকে 2-3 সপ্তাহ হয়, বসি বাবার নাম দিয়ে গেছে। পরে দিয়ে কয় না এখান থেকে পরশুদিন গেছে। তখন আমি কথাগুলো অনেকটা মিলাইলাম, মিলানোর পরে আমি এখন 3-4টা জায়গায় গিয়ে 4 জনের লাগে আমি পরিচয়, 3 জনের লাগে আমি দেখা করলাম, একজনের লাগে ফোনে যোগাযোগ করলাম। তারপরে যে মগবাজার ওনারও নাম্বার দিছে, মগবাজার তো ওর নিজের বাবার বাড়ি, 5তলা বাড়ি। এখানে আরেক বউ আছে, বাবা মার কাছে একটা বউ আছে, ফারুল বলে নাম, উনি আবার ল্যাংরা, এক পা খোড়া হাঁটে। পরবর্তীতে এটা ঠিকানা দিছে, এটার লগে আমি ফোনের মাধ্যমে কথা কইছি। তো ভাই এখন আমি 5 জন, আমি বুঝি না, 52-53 জন বউ বিয়ে করে ফেললো, কেউ কোনো আইনি অ্যাকশন নিল না? না, কেউ কোনো আইনের রিঅ্যাকশন নিল না। উনি মনে করেন টাকা পয়সা দিয়ে এমন করে, ভাইয়া কোটিপতি না তেমন, সব গরিব। মনে করেন ওই যে যেটা সন্দীপ, এই মেয়েটাকে বিয়ে দিতে পারে না তারা, সারা গায়ে এরকম রোগগুলা, এটার জন্য বিয়ে দিতে পারে না। মেয়ের মাকে 1 লাখ টাকা দিছে, আবার মেয়ের নামে জমিন কিনে দিয়ে মেয়েকে ওইখানেই রাখবো সবসময়, ও মাঝে মাঝে আসবো, এরকম কথাবার্তি বলে মানে বিয়েগুলো, মানে যারা আসলে বিপদে থাকে তাদেরকে এইভাবে বিয়ে করে। জি, আচ্ছা। পরবর্তীতে আমি বিশ্বাস করলাম। তারপরে কক্সবাজার লাইনে যাওয়ার সময় তুমি 7 থেকে 8টা বউ পাইবা। তো যাই হোক, অত দূর আমার যাওয়া সম্ভব হয়েছিল না। আমি বাড়িতে এসে আমার ভাইদেরকে বললাম, ওদেরকে বলা টলার পরে লাস্টে আমি বলছি যে না আমারও এটা এখানে থাকা হবে না। আমার ভাইরা বুঝাইলো, ও করছে তোর তো খাওয়ান ফরন বরণ সবকিছু দেয়, তোরও তো ভালো রাখে, তোর বাচ্চা 2টাকে স্কুলে পড়াচ্ছে, তাহলে তোর সমস্যা কি? আমি কি না, আমার কাছে তারপরেও জানি কেমন লাগে। এটাও তো আমার লোকে সিটারি করছে, আমাকে যদি বলতো তাইলে একটা কথা ছিল। যে 2টো বাচ্চা ওনার বাড়িতে আপনি পেলেন, সেটা কি আসলে প্রথম বউয়ের বাচ্চা ছিল? আমি শুনেছি এই 2 জনের নামই প্রথম, এই 2 জনের বাচ্চাই মানে বড় হয়ে। আপনাকে যেখানে রাখছে ওটা ওনারই বাড়ি ছিল? না, ভাড়া। জি। ওনার আসল বাড়ি কোথায়? ওনার আসল বাড়ি পটিয়া। না, আপনি বললেন ঢাকাতে 5তলা বাড়ি আছে, ওটা কোথায়? এটা হচ্ছে ঢাকা মগবাজার 44 রেলগেট। তো ওখানে আপনাকে তোলেনি? না, ওখানে আমাকে তোলেনি। তো ওখানে একটা বউ ছাড়াই আর কোনো বউ যাইতে পারে না। ওই বউটা কি ওনার প্রথম বউ? না। তাহলে ওই বউটা কত নম্বর বউ তাও জানি না, কিন্তু ওই বউটা একটা মানে কিভাবে জানি মানে অনেক যুদ্ধ করে ওই জায়গায় যায় উঠছে। তো আপনাকে ভাড়া রেখে এখান থেকে করতো? আপনি কিভাবে জানলেন ওনার ছেলের নাম রানা? গল্প করতো। ওকে। রানা আর সজীব বলে 2টা ছেলে রেখে মায় চলে গেছে এরকম শুনছি। তো ওরা বড় হয়ে বিয়ে শাদী করে আমেরিকায় ছিল, সেটেল হয়ে গেছে। জি, এখন আবার বাংলাদেশে আসে। তো ওই রানার মেয়ে হিসাবে আমি গেছি। আচ্ছা। তো এইভাবে ভাইয়া পরে দিয়ে আমার ভাইগুলো লগে আমার লগে অনেকটা বাড়াবাড়ি হয়। আমাকে ঘরে অনেক জিনিসপত্র ফার্নিচার কিনে দেয়, অনেকটা ফ্রিজ, টিভি, খাট কিনে দেওয়ার পর মনে করেন 5 মাসের মাথায় এখন আমি আর থাকবো না এখানে, আমার ভালো লাগে না ওর এগুলো। মনে করেন ভাইয়া আজকে মনে করেন মাসের 1 তারিখ, আজকে বাসা থেকে বের হয়, সব জায়গায় ঘুরে আস্তে আস্তে আবার মাসের 1 তারিখ হয়ে যায়, কিন্তু সে আমাকে বলে যে বসি বেতে যায়। আসলে সে বিভিন্ন বউয়ের কাছে, আসলেও সে একদিন করে সময় দিল মনে হয় তার দিনে হয় না, দিন তো মাত্র 30 দিনে 1 মাস। সে একদিন করে যদিও একটা জায়গায় ঘুরে আসে, তারপরেও তো তার শর্ট হয়ে যায়, সে সব জায়গায় যাইতে হয়। কোন জায়গায় বাচ্চা, অনেক জায়গায় বাচ্চা। মোগল আমলের ঘটনা শুনছি নাকি বাংলাদেশে? ওকে, মানে কিভাবে পসিবল? তারপরে ভাইয়া আমার ছেলেটা আবার এর ভিতরে একদিন আমার ছেলেটাকে ও মারে,
2টা 3টা লাথি মারে 1 সপ্তাহ পরে আমার ছেলেটা ঘর থেকে বের হয়ে যায়। লাথি মারে কেন? ফুটবলের জন্য, একটা বল চাইছিল, বলের জন্য প্রতিদিন ওই কান্নাকাটি করে। তার 1 সপ্তাহ পরে ছেলেটা ঘর থেকে বের হয়ে যায়। কোথায় যায় ওরে আর খুঁজে পাই না। আমার ভাই অনেক খুঁজছি কিন্তু কোথায় ওরে পাইনি। না পাওয়ার পরে 5 মাস শেষ, 6 মাসে পড়ছে, তখন আমি ওর বাসা থেকে চলে আসি। সবকিছু দিয়ে ঘরে তালা দিয়ে চাবিটা বাড়িয়ালির কাছে দিয়ে আমি চলে আসি। কোথায়? আবার ঢাকায় চলে আসি, শুধু আমার কটা জামা কাপড় নিয়ে। আর মেয়েটা থাকে ঘরে, আমার ভাইয়ের বাসায় যায়, নানুর কাছে। ওর চলে আসি, আর ওর লগে আবার আমার লগে শহরে দেখা হয়েছে। আমি বাসে যেখানে উঠবো ওইখানে দেখা হয়েছে। পরে আমি ওকে বললাম যে এরকম এরকম আমি আপনার কাছে থাকবো না, আপনার রুমে তালা দিয়েছি, আমি আপনার কিছু নিই না, আমার শুধু কয়েকটা জামা কাপড় নিয়ে আমি চলে আসছি। সে আমাকে কিছু বলে না, ভালো মন্দ করে যেটা করো সেটা বুঝে শুনে করিও। হ্যাঁ বলে আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে ভাইয়া ওই ভাবির কাছে উঠছি। ভাবি বলে যে ভাই আমি তোরে কোথায় রাখবো, আমার ঘরে সব ছেলে মানুষ। তখন আমি কি করব, কোনো উপায় পাই না ভাইয়া, থাকার জন্য কোনো একটা জায়গা করে এরপরে আমি একটা কর্ম চিন্তা করবো, আমি থাকারই কোনো জায়গা পাই না। পরে আমি ওই ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে ধানমন্ডি চলে যাই। যাইতে যাইতে যেতে সারাদিন চলে গেছে আমার এই হাঁটার উপরে, না খাওয়ার উপরে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি একটা জায়গায় অনেক ক্লান্ত হয়ে পড়ে গেছি। ব্যাগটা পাশে রাখি আমি ওখানে বসে পড়ে মাথা হাত দিয়ে কান্না করতেছি। কিছু লোকজন এসে আমাকে ভিড় করে বলে যে কোথা থেকে আইছে, মনে হয় মাথা নষ্ট না কিভাবে আইছে। সবাই আমাকে এত প্রশ্ন করে যে আমি অনেক জোরে চিল্লিয়ে উঠছি যে আপনারা আমার কাছ থেকে সরে যান। তারপরেও কিছু লোক যায়, আবার এসে এখানে দাঁড়ায়, যাইতে এখানে এসে দাঁড়ায়। তো একটা লোক ওইখানে টেলার্সের দোকান আছে, উনি আবার আসলো, আইসা আমাকে এখান থেকে নিয়ে গেল দোকানে, যে বোন তুমি এখানে আইসা বসে আমার কাছে জানতেছিল। পরে আমি বললাম যে ভাই এরকম এরকম বললাম। বলার পরে তখন ওনারা বললো যে চাকরি বাকরি করবেন, আপনাকে কে চাকরি দিব, আনতে যে চিনি না শুনি না, আজকাল তো কত কিছু। ব্যাগের মধ্যে কোনো বোমা টোমা আনছেন নাকি? আমি আবার মোবাইলটা বন্ধ করে রেখে কাপড়ের নিচে ঢুকায় রাখছি, যদি মোবাইলটা হাতে থেকে কেউ নিয়ে টিয়ে যায়। তো লোকজন সবাই বলে ফোন নাম্বার আছে, মোবাইল আছে। আমি বলি যে না। তাহলে আপনাদের বাড়িতে ফোন টোন দিয়ে দেখি, আপনার ব্যাপারে জানি, আপনি কি সত্যি বলছেন? আমি বলছি না ভাই, আমার কাছে কোনো ফোন টোন নাই, আমি কোনো ফোন ব্যবহার করি না। পরে ওই লোকটা বলে যে আমার শাশুড়ি তো বাসা বাড়িতে মানুষ কাজে দেয়, তাহলে আমার শাশুড়ির কাছে নিয়ে যায়, দেখি কিছু একটা হয় কিনা। তো উনি দোকান বন্ধ করলে রাতে 11টা বাজে, এই পর্যন্ত আমাকে বসে রাখলো। আর আমি তো ক্ষুধার জ্বালায় আমার একাই কান্না চলে আসে। কিছু খাবার দেয় না, কোনো খাবার দেয় না, আমার একাই চোখ দিয়ে পানি পরে খিদার জ্বালা। তারপরে 11টা বাজে বাসায় নিয়ে আমার জামা কাপড় সব খুলে বের করলো যে ব্যাগে কোনো কিছু আছে কিনা, মনে কোনো শয়তানি বুদ্ধি আছে কিনা, এসব জানার জন্য সবকিছু দেখলো। পরে মোবাইল পাইয়া বললো যে মিথ্যা কথা বললো কেন, এই যে মোবাইল। আমি বলি ভাইয়া রাস্তায় আমি ভয় পাইছি যে কেউ হয়তো যদি নিয়ে টিয়ে যায়, এজন্য মোবাইলটা বন্ধ করে কাপড়ে ঢুকে রাখে। তো আমার কানে একজোড়া রিং ছিল, সোনার একজোড়া রিং ছিল, নাকে নাক ফুল ছিল, বিয়ার সময় দিছে। আরো কিছু ভালো ভালো জামা কাপড় ছিল, দামি দামি জুতা মুতা ছিল। আমি এগুলা নিয়ে আমার যা যা লাগবো, আমি ভাবছি আমি চাকরি করলে তো আমার এসব লাগবে, আমি সহজে আর কিনতে পারবো না। তখন মহিলা আমার রাত্রে রাখলো, রাত্রে খাওয়াইলো। মহিলাটা যে মহিলার কাছে নিয়ে দিল, ওই লোকের শাশুড়ি। হ্যাঁ জি, মহিলা রাত্রে রাখলো ওনার কাছে, খাওয়াইলো, খাওয়ায় ঘুম পড়ে রাখছে। সকালবেলা ওইটা মহিলা আমারে কয়েকটা বাসায় নিয়ে যায়, কিন্তু কেউ আমারে রাখতে চায় না ভাইয়া। তারপরে ভাইয়া কয়েকটা বাসায় নিয়ে যাওয়ার পরে কোনো বাসা আমারে কাজে রাখতে চায় না, যে এই মায়ের তো ফাং ফুং অন্যরকম, মায়ের তো দেখা যায় আমাদের মেয়েদের মতন, এই মেয়েকে কাজে রাখা যাবে না, যাও কোথা থেকে নিয়ে আসে, এরকম বলে মহিলা ফিরে আসে। আইসা আমার বাসায় আসে আমার কানের থেকে দুল খুলে নেয়, তারপরে মোবাইলটা তো রেখে দেয়। ওনার একটা মেয়ের একজোড়া ছিঁড়া জামা কাপড় পরে, নাকের থেকে ফুলটুল সবকিছু খুলে নেয়, নিয়ে চুলটাকে একটু সোজা সিটি করে কোন আছড়িয়ে দেয়, দিয়ে এরকম করে পরে একটা বাসায় নিয়ে যায়। বাসাটা হয়েছে কাকুলি ওদিকে, একটা বাসা নিয়ে যায়, নিয়ে ওইখানে কাজে দেয়, দিয়ে উনি 500 টাকা নিয়ে আসে। তখন আমি ওইখানে ভাইয়া ডিম, প্রথমে আমার ডিম ধুইতে দেয়, আমি ডিম যেটা ধরি ওইটাই ভেঙে যায়, এমন করতে গেছে 4টা ডিম ভেঙে গেছে। 12টা ডিম আনাইছে ড্রাইভারের রাতে, 4টা ডিম ভেঙে ফেলছি। ভেঙে আমি বাকি ডিমগুলো আর ধুই নেই, ওই ভিজানের থেকে উঠে ঝুড়িতে রেখে দিছি। এখন মহিলা এসে ডিমগুলা রাখতে গেছে ফ্রিজে রাখতে 12টা ডিম, একটা চোখের আন্দাজ আছে না, উনি গইনা দেখে যে ডিম এখানে 12টা না 8টা ডিম, 4টা ডিমই কম। পরে দিয়ে আমারে বলছে যে ডিম কি তুমি ভেঙে ফেলছো? আমি আবার যেগুলা ভাঙছে ওগুলা খোসাগুলো ময়লার নিচে রাখছি, কুসুমগুলো ওগুলা সব পানি দিয়ে ধুয়ে বেসিনের ভিতরে তাড়াতাড়ি মানে সরাইয়া দিছি। জি, পরে দিয়া আমি বলছি যে না আমি তো ভাঙি না, ভয়তে তো কিন্তু ভিতরে অনেক কাঁপতাছে। ড্রাইভারের ডাইকে আইনা বললো যে আলমগীর তুমি ডিম কয়টা আনছো? পরে বলে যে ম্যাডাম 12টা। কেউ ডিম তো 12টা দেয়নি। পরে আবার দোকানে ফারাইছে, আর পরে ড্রাইভারে যায় বলে যে ডিম আপনি ভুল দিচ্ছেন। পরে আবার 4টা ডিম, কিন্তু আমি তো জানি যে ডিম আমি নষ্ট করে ফেলছি। আটা গলাইতে দিছে, আটা ভাইয়া নরম হয়ে গেছে, মানে ফ্রির লাগে ডলার দিলে একবারে সেপ্ট হয়ে যায়, চিতল পিঠারির মতো হয়ে যায়। পরে মহিলা রাগারাগি করছে আমার, কই মেয়ে তো রাখা যাবে না, কি মেয়ে তো কাজ জানে না, আমি কোন বিপদে পড়লাম। যাই কেমন করে ভাইয়া ওইখানে 17 দিন আমি ছিলাম। 17 দিন পরে ওই মহিলা আবার আসছে, যে মহিলা আমাকে দিয়ে গেছে।
সেই মহিলা আইসা বলতেছে ও তো আমার বোনের মেয়ে, কোনোদিন কাজকর্ম করে না, দেশের থেকে আসছে, তাহলে ওরে একদিন আমার কাছে নিয়ে রাখি, তারপরে দিন দিয়ে যাবো, ওর মন টন বসে না। তো কয় আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার ড্রাইভার পাঠাবো, তাইলে আপনি ওরে কালকে দিয়ে দিন। এটা বললাম মহিলা আমার নিয়ে আসে আইনা ধানমন্ডি পার্টির অফিসের সামনে যে আমার কাজে দেয়, ওইখান থেকে 2,500 টাকা নেয়। ওকে। 2,500 টাকা নিয়ে আমি আর ওইখান থেকে শুধু নিজে পরনের জামাটাই পরে আসছি, ওইখান থেকেও আর কিছু আনি নেই। বলতেছে সকালে আবার আমার পাঠিয়ে দিবে, তাই কিছুই দেয়নি আমার। 100টা টাকা দিছে, 100টা টাকা এই মহিলা নিয়ে গেছে। যাক, এখানে 2,500 টাকা নিয়ে আমার এই জায়গায় কাজে দেয়। এই জায়গায় কাজের মধ্যে আমি এখানে কাজ করি, এখানে মানুষ এসে একজন কাজের মানুষ, আমি বলতে আর কোনো মানুষ নেই। আর ভিতরে মানুষ এসে 8 জন। 8 জন, আর ওই জায়গায় সরা জামাইবো 2 জন, একটা বাচ্চা, কাজের মানুষ 2 জন, একজন রান্না করে, একজন ঘরের কাজ করে। এখন আমি বললাম ওইখানেই তো মনে হয় আমি ভালো ছিলাম, 2 জন কাজের মানুষ আর ওরা মানুষ কম, আর এখানে 8 জন মানুষ, আমি একা কি করবো? আর আমি তো কোনো কাজও জানি না ভালো মতো। আমি তো খুব ভয়টা পাইছি। যাই হোক, ওরা মিল্লা হে খালাম্মা সহ আইসা আমার লগে করতো। তো এইভাবে রয়েছি। পরে আমি কান্না করি, কয় কি তুমি কান্না করলে লাভ হইব না, কান্না করে মরে গেলে কোনো লাভ হইব না, তোমার দিয়ে ওই মহিলা 1,000 টাকা নিয়ে গেছে, ওনাকে রুফার মা বলে, তোমাকে দিয়ে উনি 2,500 টাকা নিয়ে গেছে, এখন যতই কান্না করো আমাদের টাকা উসুল করে তারপরে যাইতে হবে যদি যাইতে চাও। এরকম বললো, ভয়টা দেখালো। কান্নাকাটি বন্ধ দিয়ে নিজেকে আস্তে আস্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো ওই খালাম্মা আবার আমারে নিয়ে বিকেল বেলায় লেকের পাড়ে হাঁটতে যাইতো, ধানমন্ডি লেক পাড়ে হাঁটতে যাইতো, আবার মার্কেটে যাইতো। তো ওই সিকিউরিটি তো অনেক সিকিউরিটি, ওইখানে 6 জন সিকিউরিটি বাসাতে। জি, ওই বাসাতে গেলে 6 জন সিকিউরিটি। তারপরে 6টা থেকে 2টা পর্যন্ত 2 জন থাকে, 2টা থেকে আবার 10টা পর্যন্ত, এরকম চেঞ্জ হয়ে থাকে। তা আমি তো আর সিকিউরিটিদেরকে চিনি না, আমাকে ওই লোকটা ফলো করছে, ওনার বাড়ি বরিশাল। তো উনি আমাকে ফলো করতো সবসময়। আবার ছাদে কাপড় চোপড় ধুইতে যাইতাম, উনি আবার ছাদে আগে যাইতো, যায় দাঁড়িয়ে থাকতো, আমাকে দেখতো, কিন্তু আমি ওনাকে কখনই দেখতাম না সরাসরি ভাবে। তো এইভাবে উনি আমাকে দেখে আমাদের ড্রাইভারের থেকে আমার নাম্বার নিছে, নিয়ে তারপরে আমার সঙ্গে কথা বলে, আমার লগে কথা বলে। আরো একটা কাজের মেয়ে ছিল, ওনার বয়স মনে করেন আমার থেকে দ্বিগুণ বেশি হবে। ওই কাজের মেয়ের লগে ওনার 2 বছর ধরে সম্পর্ক ছিল এই সিকিউরিটির সঙ্গে। এরা ছাদে বিভিন্ন রকমের ইটি করতো। যাই হোক, তো আমার লগে কথা বলতো, পরিচয় দিল যে ওনার বাড়ি কুষ্টিয়া, আমি আর উনি মিরপুর ওষুধ কোম্পানিতে চাকরি করে, এরকম আমাকে বলছিল। তখন আমি আবার বললাম যে দেখেন, আপনি আমাকে দেখছেন কিনা জানি না, আমার ফোন নাম্বার কোথায় পেয়েছেন আপনি এটাও সত্যি বলেন নাই। তো আমার এই ব্যাপার আমি আমার জীবনে সবকিছু বলে দিচ্ছি ওনাকে, যে আমার আরো 2টা বিয়ে হয়েছে, এমন এমন আমার 2টা সন্তানও আছে, আপনি হয়তো না জেনে ভুল করছেন, করে আমার সঙ্গে কথা বলেন, আমি কিন্তু আপনাকে সবকিছু বলে দিচ্ছি, এবার আজ থেকে আর কথা বলিয়েন না। এরকম বলার পরে কয় দেখো, আমি তোমাকে দেখছিলাম যেমন করে ওই হাউসে আমার একটা বন্ধু চাকরি করে, বন্ধুর লোকে দেখা করতে গিয়ে আমি তোমারে দেখছি, এই সে আমার খুব ভালো লাগছে, তোমার কি হয়েছে ওগুলো আমি জানতে চাই না, কখনো জানবো না, ওই ব্যাপার তুমি ওইখানে বাদ দিয়ে দাও। আমি কি না না, পরবর্তীতে আবার এগুলো হয়তো উঠতে পারে সংসার অবস্থায়, এজন্য আমি আগে বলে দিচ্ছি আপনাকে। তো বলা টলার পরে সে সবকিছু মেনে নিছে। মেনে নেওয়ার পরে আমি এখানে কাজ করি। পরে আমি বলছি যে আপনি কি আমার লগে মানে প্রেম করতেছেন না বিয়ে করতেছেন কোনটা? আমি কিন্তু বিয়ে ছাড়া কিছু করব না। পরে বলা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়েই করবো, আমার বিয়ে করারই ইচ্ছা আছে তোমার। এই সেই বলে আমি ওইখানে 1 বছরের মতো কাজ করি ওই বাসায়। আর ওর লগে মোবাইলে এরকম কথা হইতে থাকে। পরে দিয়া ওরা আবার ওইখান থেকে বাসা ছাইরা কাকুলি চলে যায়। কাকুলি যায় ওনাদের নিজের বাসা, ওইখানে জিনিসপত্র রেখে ওনারা বাহিরে চলে যাবে। তো ব্যাপারগুলো আমি ওরে বলছি যে এরকম এরকম, আমি কি দেশের দিকে চলে যাব না তুমি একটা কিছু করবা? পরে বলে যে না না, তুমি দেশে চলে যায় না। আমি কি দেখো দেশে, বলে মা আমারে ফোন দিয়ে বলছিল আমার জন্য একটা ভালো বিয়ে ঠিক হয়েছে, ছেলেটা বাহিরে থাকে, তাহলে আমি দেশে চলে যাই, সম্পর্ক হয়েছে, আমি তো তোমাকে কখনো দেখিনি, তুমি আমাকে দেখছো কিনা তাও আমি জানি না, বলো তো আমাকে দেখছো? তো সম্পর্ক থাক, মোবাইলে থাক, মোবাইলে হয়েছিল মোবাইলে থাক, আমি দেশে যাই, দেশে গিয়ে বাপ মার কথা মতোই এটা কিছু করি। সে আমাকে বলছে আমি এখন ছাদের থেকে পড়ে যাব, গাড়ি নিচে, গাড়ি আবার শব্দও শুনছিলাম আমি মোবাইলে, গাড়ি নিচে পড়বো, আমি এখনই, আমার জীবনটা দেখ, তুই নষ্ট করে দিস না, আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে, অনেক কিছু আমাকে শুনাইলো। শোনার পরে আমারও খুব খারাপ লাগতেছে। আবার 1-1.5 বছর ধরে কথাও বলতেছে মোবাইলে, সবকিছু মিলিয়ে পরে দিয়ে আমি তাহলে এখন কি করবো? কয় ওরা যেদিন কাজে তোরে বিদায় দিলে তাইলে তুই আমারে জানাইস, আমি ওই জায়গায় এসে দাঁড়ামো। পরবর্তীতে আমি ফার্ম, ওরা যখন বিদায় হয়ে গেছে যাইতেছে, তখন আমি আমারও বিদায় দিয়ে দিছে, আমার 22,000 টাকা দিয়ে তারপরে ওরা আমাকে বিদায় করে দিছে। কারা? মানে যে খালাম্মাদের বাসায় আমি কাজ করি, ওরা আপনাকে একবারে পে করেছে 22,000 টাকা? জি, একবারে। আমি 1 বছর 2-3 মাস হয়েছে কাজ করছি, আবার ঈদের বোনাস টোনাস সবকিছু মিলে মানে 22,000 টাকা দিয়ে আমার একবারে বিদায় করে দিছে। তারপরে এখন আমি ওর লগে
সিটি কলেজ আছে না ভাইয়া, এই সিটি কলেজের সামনে এর লাগে প্রথম আমার দেখা হয়। তো আমি বলছি যে আমার এরকম জামা কাপড়, আমি এই যে আমার হাতে একটা ট্রলি ব্যাগ আছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। প্রথম দেখা হয় মানে আপনারই বাসার সিকিউরিটি, সে তার সঙ্গে প্রথম দেখা হবে কিভাবে? হ্যাঁ ভাই, আমি কখনো ওকে দেখিনি সরাসরি সামনে। সে আপনাকে দেখেছে, সে পরিচয় দেয়নি যে আপনি? না ভাইয়া, কখনই পরিচয় দেয়নি। সে বলতো যে আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে যখন দেখা সাক্ষাৎ হলো তখন কি আপনি বুঝতে পেরেছেন যে আপনার বাসার সিকিউরিটি? না, এটাকে আমি কখনো গেটেও দেখিনি। ও যখন নাকি নামতো তখন নাকি বলে গেট থেকে সরে যেত, 2 জন করে তো ডিউটি পড়তো, ও আস্তে সরে যেত। পরবর্তীতে এরকম বলছে, তুমি বাজারে যাইতা তোমার খালাম্মার লাগে, তখন আমি তোমার পিছ পিছ বাজারে গিয়ে তোমার পিছে দাঁড়াইতাম, কিন্তু তুমি কইতে পারতা না। তারপরে এই সে বলতো আপনার সঙ্গে ফোনে সম্পর্ক হয়েছে? জি, ফোনে সম্পর্ক হয়েছে। ও আপনাকে দেখেছে, আপনি দেখেননি? আমি দেখিনি ওকে কখনই। পরে দেখা হয়েছে ওর মুখের দিকে তাকে, তো আমি পুরো অবাক। ভাই একটু গায়ে গায়ে খেত লাগে, আমার কাছে কেমন জানি একটু ভালো লাগলো না। ভালো না লাগার পরে এখন আমি কি করবো, পরে বলে যে চলো, না একটা রিক্সা ভাড়া করলো। রিক্সা ভাড়া করে আমি বলতেছি যে কই যাবো, পরে দিয়ে বলে ফার্ম গেট চলো। ফার্ম গেট আমার দুই সম্পর্কের একটা খালা আছে, আগে যেখানে বাসা ভাড়া করে থাকতাম ওই ম্যানেজার বেডি, ওনাকে খালা খালা ডাকতাম। ওনাদের সঙ্গে তখন সম্পর্ক একটু ভালো ছিল। ওই বাসায় আসছে, ওই বাসায় এসে কয় তুমি এখানে আপাতত থাকো, আমি একটা বাসা ভাড়া নিয়ে তোমাকে নিয়ে যাবো, তুমি 2টা দিন এনে একটু কষ্ট করো। তখন আমি ওইখানে গেলাম, ওরা আমারে দেখে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কই থেকে আইসে। এসে আমি ওদেরকে বললাম এরকম এরকম একটা ছেলে আমার এরকম পছন্দ করে, আমি তো বাড়ির থেকে আসলাম, এখন ছেলেটাকে খালাম্মা আপনি দেখে দেখে আমাকে কি করবেন, ছেলেটা বিয়ে করতেছে, আপনি তাহলে একটু কথাবার্তি বলেন। তখন ওরা ডাকছে, ওরা ডাকে কথা বলতে লইছিল, কিন্তু যখন শুনছে যে মানে গার্ডিয়ান যদি পরবর্তীতে টাকা টুকা চায়, তখন এরা এটাতে রাজি নাই। তোরা নিজেরাই করে এলা, নিজেরা করে এলা বলতে এখন কি করবো। পরে কই বাসা খুঁজতেছে, বাসাও পায় না। তো এই খালাম্মার মেয়ে থাকে আবার তেজকুনিপাড়া মেয়ে থাকে, উনি আবার সাবলেট রুম ভাড়া দেয়। তো ওনার একটা রুম মানে আমার থেকে একটু কমই নিছে, 8,000 টাকা নাকি ভাড়া দেয় উনি। আমার বিশ্বাস হয় না, রুম ছোট এরকম। তো আমার থেকে 4,000 টাকা নিছে। তখন আমি ওকে বললাম যে রুম তো তাহলে একটা পাইছি, তাহলে চলো আমরা বিয়ে করে বাসায় উঠি। তাহলে আগে বাসায় উঠো, হিয়ার পরে বাসায় উঠে টুটে তারপরে আমরা একদিন কাজে নিজেরা মানে কাজের অফিসে গিয়ে কোর্ট ম্যারেজ নাকি বলে ওইটা করে নিব। তখন আমি উঠছি। ওইটা একদিনকে ভাই আমরা ওর বোন থাকে আবার একটা সাবার, ওই বোনের বাড়িতে যাবো বললা বের হয়েছিলাম রোজার 1 সপ্তাহ আগে আমরা বাসা নিছি। তো 1 সপ্তাহ পরে ওর বোনের বাসায় আমরা যাইতে লইছি। পরে আইসা বলছি যে আমরা বিয়ে করে আইছি, ও আমাকে শিখিয়ে দিছে এটা, যা বলবা বিয়ে করে আসছি আমরা। তখন আমরা আইসা এদেরকে বলছি যে আমরা আজকে বিয়ে করে আইছি, কিন্তু আসলে তা না। আর ওর বোনের বাড়িতে গিয়ে ওর বোনেরা হয়তো ও বলছে যে এরকম মেয়েটা এই মেয়ে সেটা, কিন্তু ওর বোনের মেয়েগুলা আছে না, ওগুলা আমারে কি বলবে, পরে বলে যে এটা খালামণি, তোমার আব্বুরে বলবা যে এটা খালামণি। তখন আমি বললাম যে এরা উল্টা ফুল্টা ভাই বোনে ফুসুর করে, আবার বাচ্চাদেরকে এরকম শিখিয়ে দেয় কেন। যাই হোক ওইখান থেকে আসছি, আসার পরে বলছি যে সবাইকে আমাদের বিয়ে হয়ে গেছে। তো ভাই এইভাবে আজ পর্যন্ত আসি। বিয়ে 3 মাস পরে রোজার ঈদের তো 2.5 মাস পরে কোরবানি ঈদ হয়। কোরবানি ঈদে ও আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। তো বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল, সারা রাত ডিউটি করছে, নাইট ছিল, সারা রাত ডিউটি করে পরে বলে যে তুমি রেডি হয়ে থাকবা, সবকিছু যা জানিবা সব গুছিয়ে রাখবা, সকালবেলা আমি 6টা বাজে আইসেই বাসা থেকে বের হয়ে যাব। আমি ভাতটাত বেড়ে সবকিছু রেডি টেডি করে জামা কাপড় আমি সাইজা গুজা রেডি হয়ে বসে রয়েছি। ও 6টা বাজে থাকবে ওই কথা, 7টা 8টা 9টা 10টা বাজে যায়, ফোনও ধরে না, বাসায়ও আসে না। পরে দিয়ে 10টার দিকে ফোন দিয়ে বলে যে আমি তো চলে আসছি। ভাই ও কথাটা বলার লাগে আমি মনে হয় দাঁড়ান থেকে বসে পড়ছি, ওই শব্দটা আমার কানে এখনো বাজে। আমার হাত থেকে মোবাইলটা খুলে টুলে একবার হয়ে গেছে। তারপর আমার ঘরে কয়েকটা ওষুধ ছিল, ঘুমের ওষুধ আমার ব্যাগে ছিল, আমি 4-5টা ওষুধ একসঙ্গে খাইয়া ফেলাই। আর ওই যে ফাঁসের যারা বাসা নিছে, আমরা তো সাবলেট, তারাও সেদিন বেড়াইতে গেছে ঈদের দিন। তো ওরা জানে যে আমরা গ্রামে যাব, আমরা ভোরে যাব, ফাঁসকারে যাব, এজন্য ওরা আর আমাদের দরজা টজা ধাক্কা দিয়ে দেখেনি। ওরা বিকালে ঈদের দিন বিকালে উত্তরা বেড়াইতে গেছে। পুরাটা বিল্ডিং এর ভিতরে আমি একা, আমি হাত কাইটা টাইটা একবারে মানে ঘরে সব ভাতটা ছিটতে মিটটা ফলে আমি অর্ধেক বিছনায় আর অর্ধেক পাকায় এরকম হয়ে শুয়ে ঘুমিয়ে আসছি। এই ঘুমের ভিতরে ভাইয়া আমার 1 সপ্তাহ চলে যায়। আমার এই ঘুমের ভিতরে 1টা সপ্তাহ চলে যায় ভাইয়া। আমার কি বলবো, আমি তখন যদি আমি দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতাম। আমার ঠোঁটগুলো 2টা ঠোঁট ভাইয়া মিশে গেছে, একবারে মিশে এক হয়ে গেছে, চামড়া শুকে একবারে 2টা ঠোঁট আটকিয়ে গেছে। তো আটকে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে ওই আপারা আসছে, যারা ফাঁসে থাকে তারা আসছে। তো তার মেয়ে বলতেছে আম্মু আন্টিদের দরজা তো একটু ফাঁকা, আন্টিরা দরজা লাগায় না, তালা দেয় না।
পরে এটা বলে ধাক্কা দিছে, দরজা খুলে গেছে। পরে ভিতরে দেখে আমার এমন অবস্থা। পরে তারা চিৎকার বাক্কার দিছে, নাকে হাতটা দিয়ে নাকি দেখছে মরে টরে গেছি নাকি, শ্বাস টাস আছে নাকি। পরে দিয়ে যে না শ্বাস আছে, আমার জামাইয়ের কাছে ফোন দিছে। ফোন দিয়ে বলে যে এরকম এরকম অবস্থা, আপনি কোথায় আছেন, এই মুহূর্তে বাড়িতে আসে। আমি কালকে আসবো, আমার ছুটি আজকে কালকে শেষ হইবে, আমি কালকে আসবো। বলে যে আপনি কালকে, আপনার বউ মরে যেতেছে, আপনি কালকে আসবেন। মানে সে ঠিকই ভাইয়া কালকে আসছে, এমন একটা খবর শোনার পরেও সে কালকেই আসছে। আসার পরে আমার মুখে টোকে মানে ভিজা কাপড় দিয়ে ঠোঁট মোট ঠিক করলো, মুখে টোকে পানি দিল, কি আপেলের রস নাকি কমলার রস চিপে টিপে চামচে মুখে টোকে দিয়ে আমাকে কোনো মতে সুস্থ করলো। সুস্থ করে ভাইয়া 1 সপ্তাহ পরে আমি আস্তে আস্তে মানসিক ভাষাটা হারিয়ে ফেলতেছি। মানে চিনা চিনা মানুষগুলো অচেনা হয়ে যেতেছি, চোখে সবকিছু ডাবল ডাবল দেখতেছি। তারপরে উল্টা ফুল্টা কথা বলতাছি। তো এরকম দেখে ও ভাবছে কি মনে হয় আমি এমনি এরকম করি, কিন্তু দিন দিন আমার পরিবর্তন হয় না ভাইয়া, আমার আস্তে আস্তে এরকম হয়ে যাইতেছে। আমি নিজের জামা কাপড় এখনো আপনার এরকম এরকম হয়? জি ভাইয়া, আমার নিজের জামা কাপড় আমি নিজে আপনি আমাকে খুলে ফেলি। কিছু বুঝতে পেরেছি, আপনি কিছু প্রশ্নের উত্তর দেন খুব ছোট ছোট করে। আপনার ছেলেটার খোঁজ কি আপনি পেয়েছেন? না ভাইয়া, আইজও পাইনি। আপনার ছেলেটা কোথায় গেছে আপনি জানেন না? না, আমি জানি আপনার না। মেয়েটার খোঁজ কি পেয়েছেন? ছেলেটার খোঁজ পাইছি ফোনের মাধ্যমে আমার ভাইদের কাছ থেকে, কিন্তু মেয়ের খোঁজ পাইনি। আমি ওনার কাছে কয়েকবার ফোন দিয়ে জানতে চাইছিলাম, উনি বলতেছে, মেয়ে বলতেছে আমার মা খারাপ, আমার মা রাস্তার এই সেই, ওনার সঙ্গে আমি কথা বলবো না, উনি আমার মানা। তা না, আমি কই কি আচ্ছা যাই বলুক, আমি ওর মুখে শুনতে চাই, তারপরে না হয়। ও কথাই তো বলতে চায় না। মেয়ে কোথায় থাকে এখন? মেয়ে ওনার সঙ্গে থাকে, একরামের সঙ্গে থাকে। আপনার প্রথম হাজবেন্ডের সঙ্গে থাকে না? যেই বয়স্ক যে হাজবেন্ড তার সঙ্গে থাকে? হ্যাঁ, উনি ওনার এক ওয়াইফের কাছে নিয়ে রাখছে মেয়েটাকে। জি। তারপরে ছেলেটা কোথায় আছে? আর ছেলেটা নাকি রাস্তাঘাটে এভাবে থাকতে থাকতে একটা আশ্রম কেন্দ্র নাকি সন্ধান পাইছে, ওইখানে থাকতো। তো ওইখানে নাকি জানুয়ারির থেকেও আবার বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে এখন নাকি রাস্তায় ঠেলা গাড়ি ঠেলে, আর কোথায় কোথায় থাকে এরকম সিঁড়ি নিচে নিচে থাকে, ঠেলা গাড়ি ঠেলে, আর ওইটা দিয়ে যা পায় ঠেলা গাড়ি পিছন দিয়ে ঠেলে, আর 100-150 টাকা যা দেয় 50 টাকা ওইভাবে। প্রথম হাজবেন্ডের কি অবস্থা? তার আর কোনো খোঁজ খবর পাননি? দ্বিতীয় হাজবেন্ড যে বয়স্ক লোকটা ছিল, ফোন নাম্বার আছে মেয়েটার জন্য, আমি ফোন নাম্বারটা সেভ করে রেখে দিছি যে কখনো যদি মেয়েটার খোঁজ টোজ পাই তাহলে, এজন্য নাম্বারটা আমি রেখে দিছি। ওনাকে আপনি একবারের জন্য জিজ্ঞেস করেছিলেন যে আপনি এতগুলো বিয়ে কেন করেছেন? সে বলে এটা এক সময় করেছিলাম, আর আমার যাকে চোখে ভালো লাগছে সেটা আমি জোর করে নিছি, টাকা পয়সা দিয়ে হইলে টাকা পয়সা দিয়ে নিছি, আর কিছুটা আমি বিপদে করেছি, কিছুটা অসহায় ছিল এরকম করেছি, তবে অতগুলা না। সে বলে 20-30টার মতো। আর ওনার ওয়াইফ বলছে যে আমাকে 51টার মতো, আমাকে নিয়ে 52টা। আপনার বাবা তো মারা গিয়েছে, মার সঙ্গে যোগাযোগ আছে? আপাতত নাই, ছিল মাঝখান দিয়ে, আপাতত নাই। আমার মাকে কেন যেন আমার ভালো লাগে না, এজন্য আমার মাও আবার, আমার বাবা মারা যাওয়ার পরে তাও আমার মা একটু পাগল পাগল টাইপের হয়ে গেছে। মানে সবসময় সে আমাকে খালি অন্য নজরে দেখে। আপনার পরিবারের কোন সদস্যের সাথে আপনার এখন যোগাযোগ আছে? আমার একটা ভাইয়ের সঙ্গে শুধু আমার যোগাযোগ আছে। ছোট না বড়? আমার বড়। আমার ছোট শুধু আমার একটা বোন। আপনার যে হাজবেন্ড, তার শ্বশুর বাড়িতে যাওয়া হয়েছে কখনো? মানে তার বাবা? ভাইয়া, সে আমাকে ভাইয়া সব সময় কারোর সঙ্গে, ওর ফ্যামিলির কারোর সঙ্গে আমাকে পরিচয় করে না। এমনকি ও কথা বলা ধরলে আমার মুখটা অফ রাখে যে কোনো শব্দ করবি না, বাড়িতে কথা বলতেছি বোনটা, আমাকে বাড়িতে নিয়েও যাইতেছে না। কতদিন যাবত বিয়ে করেছেন? এই তো ভাইয়া 2013 সালের জুন মাসের 29 তারিখে বাসা নিছি। বিয়ে তো এই পর্যন্ত হয়নি। আপনি প্রথম হাজবেন্ডকেও তো ডিভোর্স দেননি, আর ওটা যে ধরনের বিয়ে হয়েছিল সেখানে ডিভোর্স আমি ঠিক জানি না। ডিভোর্স দিছে ভাইয়া, ওই লোকটা খুবই কোর্ট কাছারি নিয়ে আমি হাতে লাড়াচাড়া করে, উনি কিভাবে যেন ডিভোর্স পাঠিয়ে ওইখানে 3 মাসের কি জানি লেখে টিকে পাঠিয়ে দিয়ে আবার এখান দিয়ে নিজেরটা ঠিক করে নিছে উনি নিজে। কে আপনার এই সেকেন্ড হাজবেন্ড যেটা? জি, একরাম। তাই একরামকে আমার ডিভোর্স দেওয়া হয়নি। প্রথম জন না, প্রথম জন তো ওই যে একরামই কি করলো বলে আমি উনি করে দিয়েছে। ওকে, আর একরামকে ডিভোর্স দেননি আপনি? না, একরামকে আমি ডিভোর্স দেইনি। তৃতীয় যে জনের সাথে আছেন তার সঙ্গে এক ধরনের লিভ টুগেদার করছেন। লিভ টুগেদার বুঝেন আপনি? না ভাইয়া। লিভ টুগেদার মানে একসাথে থাকা, এটা এক ধরনের সম্পর্ক, কিন্তু এখানে কোনো বৈবাহিক সম্পর্ক নাই। সেটাই ভাই, আমি প্রতিদিন বলি তুমি কি করতেছ, তোমার মনে কি কোনো খারাপ উদ্দেশ্য, তুমি কেন বিয়ে করতেছ? আপনারা দুজন একসাথে থাকেন, আপনারা ধর্মীয় মত অনুসারে বিয়ে করেননি এখন পর্যন্ত, কিন্তু আত্মীয় স্বজন সবাই জানে যে আপনারা বিয়ে করেছি। আমাদের আজকে 1.5 বছরের মতো সংসার হচ্ছে, কিন্তু এখন বিয়ে করার জন্য মানুষও পাচ্ছি না, টাকার সমস্যা, সে টাকার জন্য রাজি হয় না। সমস্যা টাকার তো এখানে সমস্যা না, মানুষের কোনো সমস্যা না। আপনারা কাজী অফিসে গিয়ে জাস্ট নিয়ম অনুসারে যেটা করার সেই অনুসারে করে। এখানে কত টাকা লাগে বিয়ে? ভাই 1 লাখ টাকার যদি কাবিন দেয় তাহলে বলে 5,000 টাকা না 10,000 টাকা এরকম লাগে, কিন্তু সে 5 টাকাও ম্যানেজ করতে পারে না। এটা আমি এগ্রি করতে পারলাম না, সদিচ্ছার অভাব।
যাই হোক, এই হচ্ছে আপনার বর্তমান অবস্থা। আপনি কোনো কিছু করেন এখন? না ভাই, আমি আপাতত কিছু করি না, কিন্তু এখন যে জায়গায় আছি ও আমাকে শারীরিক ওর বিভিন্ন মেয়েদের লগে ভাইয়া ফোনে সম্পর্ক, কিন্তু এক একবার যদি মারণ ধরে ভাইয়া চোখ মুখ বন্ধ করে মারে, কোথায় মারে কিভাবে মারে সেটা আর ও রাখে না। তো মায়ের থেকে মনে করেন মানসিক অত্যাচারটা আমার উপরে খুবই বেশিরভাগ পড়ে। কয়টা ভাত ছাড়া ভাইয়া, ডাল ভাত ছাড়া না একটা কাপড় চোপড় দিতে পারে, না মনের কোনো চাহিদা পূরণ করতে পারে, শুধু ঘরে রাখে কয়টা খাবারই দেয়, এছাড়া আর কোনো কিছুই পারে না ভাই। আশেপাশের ভাবিরা যা চলে ওদের সঙ্গে চলতে গেলে ওরা একটু আমাকে ছোট নজরে দেখে। পাশের রুমের এখনো সাবলেটে থাকি, ওনার ঘরে লুডো চাইনা রাখছে, ইন্দুরে প্যাকেটটা কাইটে ফেলছে দেখে উনি সেটাই না আমাকে দিছে, যেটা রান্না করে খান ভাই। সবাই আমাকে ছোট নজরে দেখে, একমাত্র শুধু ওর গতিকে সব সময় ও আমাকে রাখে। আমি আগে এই যে বয়স্ক একরামের বাসা থেকে যে জিনিসপত্র নিয়ে গেছি, যে জামা কাপড় নিয়ে গেছি, জুতা নিয়ে গেছি, আজ পর্যন্ত আমি ওগুলা দিয়েই 1.5 বছরের মতো এগুলা দিয়ে, আর ওই যে বাসায় কাজ করছি ওই বাসার জিনিস দিয়েই আমি আজ পর্যন্ত চলি ভাইয়া। সে আমাকে ভালো একটা তো আপনি চাইলে তো একটা গার্মেন্টসে কাজ করতে পারেন, নিজে নিজে কাজ করে নিজে স্বাবলম্বী হতে পারেন। সে ভাইয়া এটাও জানে না যে আমি আগে গার্মেন্টসে কাজ করছি, আর আমার মা যে বাসা বাড়িতে কাজ করছে, আমার মা বর্তমানে এখনো বাসায় কাজ করে। আমার ভাবিরা দেখতে পারে না, ওদের সংসারে অশান্তি হয় দেখে আমার মা না, কিন্তু আপনি তো করতে পারেন। আপনি একে ছেড়ে দিয়ে আপনি কেন গার্মেন্টসে কাজ করছেন না? আপনি তো ও তো আপনার স্বামীও না, আপনি সেটা কেন করেন না? আপনি গার্মেন্টসে কাজ করেন, আপনার তো আল্লাহর রহমতে শরীরে এখন শক্তি আছে, তো আপনি গার্মেন্টসে কাজ করেন, করে নিজে নিজে অর্থ রোজগার করেন, নিজে চলেন, নিজে একা থাকেন, সেটা তো আপনি পারেন, সেটা কেন করছেন না? সেটা করছি না ভাই। আমি এখন ওর এন্ডারে, ও বলতেছে যে আমি তো মন থেকে বিয়ে করে ফেলছি, আর বিয়ের দরকার কি? আর আমি যদি চলে যাই, কিন্তু আপনাকে এখান থেকে শক্তভাবে দাঁড়াতে হবে। হ্যাঁ, চলে গেলে আমি বিয়ে তোর 10 বার যদি করি তারপরে তো আমি চলে যেতে পারি। তুই কি আমার বাড়ি ঘর ঠিকানা আমি কেনা জানিস? আশেপাশে বলে ভাবিরা যে একটা বাচ্চাটা নিয়ে নেন তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার তো একটা অবলম্বন লাগবে। ও যে আপনাকে ছেড়ে চলে যাবে না তার নিশ্চয়তা কি আছে? আপনার তো কোনো অর্থনৈতিক ব্যাকআপ নাই, আপনার তো কোনো অর্থনৈতিক অবস্থা নাই। এর জন্যই ভাইয়া আমার লগে বেশি করে যে আমার পিছনে কোনো গার্ডিয়ান নাই, কোনো মা বাবা, আপনাকে যেটা করতে হবে, আপনার লগে খুবই দুর্ব্যবহার করে। আপনার এই জন্যই তো বলছি, আপনি এখন গার্মেন্টসে কাজ করেন বা অন্য কোথাও কাজ করেন, কাজ করে কিছু পয়সা হলো আপনার নিজের জন্য জমান, সেটা আপনি কেন করছেন না? এটাই তো আপনার স্টোরি লাইফের, না? আর আগে যে বিয়ে টিয়ে হয়েছে ভাই, এগুলো নিয়ে প্রতিটা মুহূর্তে উঠতে বসতেই খোঁড়া দেয়। এই হচ্ছে রিয়া, একটা মেয়ে আমাদের সোসাইটিতে যার কোনো ব্যাকআপ না থাকলে, পরিবার না থাকলে তার শেষ পর্যন্ত কতটা দুর্গতি হয়। একটা ছেলে হলেও কোনো না কোনো ভাবে সে বের হয়ে যেতে পারে আমাদের এই সমাজে, কিন্তু একটা মেয়ে কতটা অসহায় হতে পারে। এটাও একটা জীবন। 25 বছরের রিয়া কোথায় যাবে, কি করবে, ভবিষ্যৎ সম্পূর্ণ রকম ভাবেই অনিশ্চিত। আমরা এখানেই একটা ছোট্ট দাড়ি কমা ফেলতে